বাট আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান দিতে অনেক সুশীল আমাদের কাটকে না না, এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলন না, ছাত্রলীগ, যুবলীগ, টোকাই লীগ, ফকিন্নি লীগ, এগুলো আসার সাহস। তখন আমাদের বাকি প্রত্যেকটা পয়েন্টের স্টুডেন্টরা কি করলো, ওরা মুভ করা শুরু করলো। তো ওরা যখন মুভ করা শুরু করলো, এইদিকে আপনার এই যে বাড্ডার যে পুলিশের যে চাংটা ছিল, তো ওরা দেখলো যে পিছন থেকে তখন আমাদের ওই যে নতুন বাজার, বসুন্ধরার, নর্থ সাউথের সোমবার ওদের বুলেটটা এই শালাগুলো আমার চোখের এই কোটরে লাগছে। আমি ছবি আছে, আমি দেখাতে পারবো, ক্যামেরায় দেখা যাবে। তো যে সময় হচ্ছে সমন্বয়ক ভাইয়াদের তুলে নিয়ে যাচ্ছিল, মানে আপনাদের অবস্থা কি করতেছেন আমরা বুঝতেছি না। হাসিনারে গালি দেন। ভিউ দেখেছিলাম, হ্যাঁ, সিনেমার মতো, হলিউডের সিনেমার মতো, যে প্রচুর আর্মির গাড়ি, সাজোয়া গাড়িগুলো, পুলিশ র্যাবের গাড়ি ভরা, বোর্ড হেলিকপ্টার যাচ্ছে। মানে রিস্ক, কে ছাত্রলীগ কে তা তো জানি না। সাহস করে যা জিজ্ঞেস করলাম যে ভাই আন্দোলন, হ্যাঁ 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 ভাই ভাই, এই যে আমরা এক হয়ে গেলাম। অর্থাৎ ইফ ইউ হ্যাভ আইডেন্টি কার্ড ইউ আর কালপ্রিট। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ শো নতুন বাংলাদেশ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আসি মাহির সারমেক, আমার সাথে আছে নসর। আজকে আমাদের গেস্ট নাইম ভাইয়া। কেমন আছেন নাইম ভাইয়া? আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিবেন। ধন্যবাদ মেঘ। আমি নাইম আবিদিন, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ইংরেজি বিভাগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। কবে থেকে আন্দোলনের সাথে আপনি আছেন, এটা কি বলতেন? যদি সেটা বলতে চাই তাহলে প্রেক্ষাপট টানতে হবে 2018 সালের। কারণ যা আপনি জানেন যে আমাদের এই আন্দোলনটা যারা সংগঠিত করেছে বেশিরভাগই কিন্তু 2018-তে কোটা সংস্কার আন্দোলনের সাথে সংযুক্ত ছিল এবং নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সংযুক্ত ছিল। তো আমি তখন কলেজে পড়তাম, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। তো তখন 2018 সালে যখন আমরা নিরাপদ সড়ক আন্দোলন করলাম, তখনও কিন্তু এই একই স্পিরিট কাজ করছিল যে আসলে দেশের প্রয়োজনে, দেশের জন্য যে আমাদের একটা কন্ট্রিবিউশনের জায়গাটা, যখনই আমরা সুযোগ পেয়েছি তখনই কিন্তু সেখানে যোগদান করেছি। তো এইবারও সেম ঘটেছে, যখন আমরা দেখলাম যে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো এবং যে কোটা প্রথা যেটা বাতিল হয়ে গিয়েছিল আমাদের 18 আন্দোলনের পরে, সংস্কারের জন্য আমরা তখন আন্দোলন করেছিলাম, সেটা আবার যখন পুনরায় বহাল হলো তখনই কিন্তু আমরা আবার আন্দোলনের ডাক দিলাম এবং প্রথমে ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা শুরু হলো এবং পরবর্তীতে 10 জুলাই থেকে আমরা রামপুরা ব্রিজে বাংলা ব্লকেট করলাম এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে দেশের প্রয়োজনে আমাদের যে দায়িত্ববোধের জায়গা, যে আন্দোলন হোক বা যে কোনো ধরনের কার্যক্রম হোক, সেটা যদি আমাদের রাষ্ট্রের জন্য বা দেশের জন্য প্রয়োজন বোধ করি, সেই জায়গা থেকেই কিন্তু আন্দোলনের সাথে নিজেকে এঙ্গেজ করা। আপনারা যে প্রথম বাংলা ব্লকেট করলেন ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন শুরু হওয়ার পরে, সংযুক্ত হলেন কিভাবে? মানে এই যে স্টুডেন্ট নেটওয়ার্কটা, এটা শুরু হলো কিভাবে? যেহেতু 2018 সালে অলরেডি আমরা, দেখুন আন্দোলনটা তো 2024-এর যেই জুলাই গণ অভ্যুত্থান হলো, এটার প্রেক্ষাপট কিন্তু আজকের এই জুলাইতে শুরু হয়নি। দীর্ঘ 16 বছরের বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা বরাবর রাস্তায় দাঁড়িয়েছে, হয়তো এত বড়ভাবে সুসংগঠিতভাবে দাঁড়াতে পারে নাই, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিসরে কিন্তু আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। তো তারই প্রেক্ষাপটে দেখেন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা বিভিন্ন রাজনীতির সাথে সংযুক্ত আছে। আপনারা জানেন যে নাহিদ ভাই, আসিফ ভাই, ওনারা কিন্তু একটা গণতান্ত্রিক ছাত্র শক্তি, একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে সংযুক্ত ছিল। তো তাদের পরিচিত কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে তাদেরও এরকম ছাত্র শক্তির স্টুডেন্ট ছিল, বা তাদের যে পূর্ববর্তী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আমি টানি তাহলে গণ অধিকার পরিষদের সাথে তারা কানেক্টেড ছিল। তো সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদেরও কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওনাদের যেই ছাত্ররা পরিচিত ছিল। তো সেইভাবে আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখি, আমাদের কিন্তু ওই ধরনের কোনো রাজনৈতিক অ্যালায়েন্স ছিল না। সেই ক্ষেত্রে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, আমরা হয়তো আগে থেকে কোনো একটা, যেটা বললাম 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো একইভাবে আমরা ওইভাবে আমাদের একটা অ্যালায়েন্স ছিল আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমরা খুঁজে বের করেছি এবং নেতৃত্বের বিষয়টা কিন্তু আন্দোলনের পরবর্তীতে উঠে এসেছে, যে কিন্তু আর নেতৃত্ব, আন্দোলনের শুরুটা কিন্তু নেতৃত্বের হাতে ছিল না। শুরুতে কিন্তু সবাই নিজের এথিক্সের জায়গা থেকে, নিজের দায়িত্বের জায়গা থেকে কিন্তু এই আন্দোলনে এঙ্গেজ হয়েছে। তো এরপরে আমরা যারা নেতৃত্বে ছিলাম আমরা কানেক্টেড হয়েছি এবং আন্দোলনটাকে গতিশীল করেছি। তো প্রথম আপনারা স্টুডেন্টস থেকে এই 24 সালে আন্দোলনে আপনারা বাংলা ব্লকেট করলেন। যখন বাংলা ব্লকেট করলেন, কোন প্রকার তখন কি বাধার সম্মুখীন হয়েছিলেন?
10 তারিখে যখন আমরা রামপুরা ব্লকেট করি, রামপুরা ব্লকেট করার পরে সেখানে শুধু স্ট্রেস না, সেখানে আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ সোনারগাঁ ইউনিভার্সিটি, মানে মোটামুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 20 থেকে 25টা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, এবং মোটামুটি সেখানে 40 থেকে 50 জন, বেশি মানুষ কিন্তু ছিল না ওই দিন, আমি 10 জুলাইয়ের কথা বলছি। তখন আমাদের যে বাধাটা আমরা পেয়েছিলাম, হ্যাঁ আমাদের, তো আপনারা জানেন যে রামপুরা এক পুলিশ ফাঁড়ি আছে, রামপুরায় এই আপনার কি বলে ওটাকে, হাতিঝিলে যে মোচরে যে একটা পুলিশ ফাঁড়ি, সেখানকার পুলিশ ছিল, তারা আমাদেরকে বাধা দিয়েছে, বেশি জিজ্ঞেস করছিল যে কেন করছি, বা তারপর আমরা সেই বাধা উপেক্ষা করে হয়তো বড় পরিসরে করতে পারি নাই, বাট আমরা একটা আমাদের যেই তখনকার যে কর্মসূচির অস্তিত্বের জানান সেটা আমরা দিয়েছিলাম। পুলিশ আমাদের বাধা দিয়েছিল, কিন্তু আমরা সেই বাধা উপেক্ষা করে মোটামুটি যতটুকু পারা যায় সেই পরিসরে আমরা কিন্তু রামপুরা ব্লকেট কর্মসূচি পালন করেছি। আচ্ছা ভাইয়া, তোমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কবে থেকে তোমরা একদম ফুল ফোর্সে তোমরা আন্দোলনে নেমেছিল? আচ্ছা, সেটা হয়েছিল 16 জুলাই থেকে। 16 জুলাইতে আমাদের আমার এখনো মনে আছে, আমি ইস্ট ওয়েস্টের ক্যাম্পাসের ভিতরে আমার ক্লাস ছিল সকালে, তো ক্লাস শেষ করে আমি হচ্ছে বের হলাম, আমরা 4-5 জন ছিলাম আমাদের ওখানে 4-5 জন মিলে আমরা আমাদের যেই ইস্ট ওয়েস্টের পাশের যে গলিটা তার মাথায় দাঁড়ালাম। মাথায় দাঁড়িয়ে আমরা কোটানা মেধা স্লোগান দিচ্ছিলাম। তো কোটানা মেধা স্লোগান দেওয়ার পরে আস্তে আস্তে সেখানে আমরা 10-15 জন হলাম। 10-15 জন থেকে তারপর আমাদের সাথে মোটামুটি 50-60 জন হলো। এরপরে 1 ঘন্টার মধ্যে তখন 11:30 বাজে, 11:30 কি 11টা বাজে, এর মধ্যে আমরা দেখলাম যে আমরা প্রায় 4 থেকে 500 স্টুডেন্ট আমরা অলরেডি স্টেজের সামনে গ্যাদার হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তারাও প্রায় এরকম 200-300 স্টুডেন্টস গ্যাদার হয়ে গেছে। তো এরপরে আমরা সবাই মিলে কি করলাম, আমরা রামপুরা ব্রিজে অবস্থান কর্মসূচি নিলাম। তো 16 জুলাইতে আমরা রামপুরা ব্রিজে 12টার দিকে, এক্স্যাক্ট খেয়াল নেই, তবে 12টার দিকে আনুমানিক হবে, 12টা কি 12:30টার দিকে আমরা অবস্থান নিলাম রামপুরা ব্রিজে, এবং রামপুরা ব্রিজ ব্লক করে, আমাদের তখন ব্লকেট কর্মসূচি ছিল 16 জুলাইতে, আমরা রামপুরা ব্রিজ ব্লক করে আমরা ওদিন বিকাল পর্যন্ত আমাদের কর্মসূচি চলছিল। এবং অবাক করা বিষয় যে সেদিন আমরা যখন স্লোগানগুলো দিচ্ছিলাম যে কোটানা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দেওয়ার সময় আমরা কিন্তু সবগুলা বাস আটকে রেখেছিলাম, এবং আমরা দেখলাম যে বাসের যেই হেল্পার ড্রাইভার বা বাসের যেই আরও রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ছিল, ওনারাও আমাদের সাথে এসে বসেছিল, আমাদের সাথে এসে বসে এবং আমাদের এইভাবে বলছিল যে কি করতেছেন আমরা বুঝতেছি না, হাসিনারে গালি দেন। হ্যাঁ, মানে তখন কিন্তু 16 জুলাই। হ্যাঁ, তো তখন মানুষজন সবাই চাচ্ছিল যে কোন একটা আন্দোলন শুরু হচ্ছে মানে এখান থেকে হাসিনাকে গালি দিতে হবে, অর্থাৎ একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় কতটা নিচে সে ছিল, বা প্রধানমন্ত্রীর জায়গা থেকে সে যে কতটা তার জনগণের কাছে তার যে অ্যাকসেপ্টেন্স ছিল না। তো তখন আমরা কিন্তু সেখান থেকে আমরা এই শেখ হাসিনার বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে কিন্তু আমরা তখন 16 জুলাইতে কিন্তু আওয়াজ তুলছিলাম। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন একটা প্রেক্ষাপট ছিল, একটা, এটা আপনি বলতে পারেন এটা একটা সূচনা ছিল। এই সূচনা থেকেই কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পরে রূপান্তর হয়েছিল, এবং এই আন্দোলনের রূপান্তরটা কিন্তু জনগণই আমাদেরকে ঠেলে দিছে। যখন আমরা কোটানা মেধা বলছি তখন জনগণ এসে বলতেছে যে শব্দ হাসিনার, হাসিনা এই করতেছে, হাসিনা সেই করতেছে, অর্থাৎ হাসিনার যেই খারাপ বিষয়গুলো ওগুলোই কিন্তু এই প্রেক্ষাপট থেকে আস্তে আস্তে উঠে এসেছে। আচ্ছা ভাইয়া, যে সময় তোমরা শুনতে পারছো আবু সাইদ ভাই মারা গেলেন, শহীদ আবু সাইদ ভাই, তখন তোমাদের রিয়েকশন, মানে যখন জানতে পারছো অ্যাজ আ স্টুডেন্ট, তো তখন সকালের দিকে, যতকে আমি ভুল না করি সকাল দুপুরের দিকে, তো আমরা বিকালে সন্ধ্যায় জানতে পারছিলাম, যখন সন্ধ্যা বা রাতের দিকে আমরা কর্মসূচি শেষ করার পরে 16 জুলাই যখন বাসায় যাই, তখন আমরা আর কি এই ভিডিওটা দেখি। আমি বাসায় যাওয়ার পরে আমার মা আমাকে দেখাইছে যে আবু সাইদের এই ভিডিওটা, তখন আমি আসলে মানে বলার মতো না যে তখন কি, মানে আমি খুব অবাক হচ্ছিলাম যে এটা কি হইলো। তোমাদের মানে ওইটার পর নেক্সট স্টেপ কি ছিল, এটা আমরা জানতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যখন আবু সাইদ ভাই যখন নিহত হইল, তখন আসলে যেই ভিডিওটা জাতি দেখলো, মানে এটা এই আইকনিক
ভিডিও বা এই আইকনিক সিম্বল বা তার ভিতর যে দেশের জন্য যে চেতনা, এই সিম্বল আমার মনে হয় না আগামী 100 বছরে বাংলাদেশে আর আসবে। কারণ আপনি দেখেন পুলিশ, তারা আমাদের রক্ষক, দে সাপোজ টু প্রোটেক্ট আস ফ্রম এনিমিজ, বাট যেটা ঘটছে সেটা হচ্ছে আবু সাইদ তো জানতো না যে সে হাত এভাবে দিলে পুলিশ তাকে শুট করে দিবে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে তাকে যখন শুট করা হইলো, আমরা তখন সবাই আমরা সবাই থমকে গিয়েছিলাম একটা মুহূর্তের জন্য। 16 তারিখ আমরা তখন রাতে আমরা প্ল্যান করলাম যে পরের দিন আমরা গায়েবানা জানাজা কর্মসূচি পালন করব। এবং তখন কিন্তু একটা চলতেছিল যে পরের দিন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, টোকাই যারা আছে তারা আমাদের একদম, আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে তখন কিন্তু ব্যাপকভাবে তখন সংঘর্ষ, ব্যাপক 17 জুলাইতে তখন বিজিবি নেমে গেছিল, শেষ পর্যন্ত না বের করতে পারা। তো এর আগে আমরা তখন চিন্তা করছিলাম, তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমার যতটুকু মনে হয় ওরা লাশের মিছিল, গায়েবানা মিছিল বা লাশের মিছিল কোন একটা কর্মসূচি দিয়েছিল। তো তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা কর্মসূচি দিয়েছিলাম গায়েবানা জানাজা। এবং 17 জুলাইতে আমরা ওদিন তাজিয়া মিছিল না কি ছিল 17 জুলাইতে, না সরি ওটা, হ্যাঁ 17 জুলাইতে শিয়াদের একটা কর্মসূচি ছিল, হ্যাঁ শিয়াদের একটা কর্মসূচি ছিল, যার কারণে আমরা কোনো রাস্তায় কোনো কর্মসূচি দিই নাই। আমরা ওই দিন গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম এবং প্রায় আমরা এরকম 200-250-300 মানুষ স্টুডেন্ট ছিল। আমরা এক্সপেক্ট করি না যে এতজন নামবে, কারণ তখন খুব ভীতি চলতেছিল, আতঙ্ক চলতেছিল। কিন্তু ওর মধ্যেও আমরা কিন্তু এই 17 জুলাইতে আপনার গায়েবানা জানাজা কর্মসূচি ছিল। বুঝতে পারছি। যে সময় 18 তারিখ রাতে ইন্টারনেট চলে যায়, 18 তারিখ রাতে, ইফ আই এম নট রং, তো তখন থেকে আপনাদের তো নিশ্চয়ই একটা গ্রুপ হয়েছিল, ধরেন যে আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বা আপনাদের যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে, তো ওখানে কানেকশনটা আপনাদের কতটা বাধা দেয়, আর আপনারা কিভাবে এটা নেক্সট অল্টারনেটিভ কি করে আমরা একসাথে এখন? আচ্ছা, আমাদের যে আন্দোলনের বিষয়টা, সেটা একটা সিকোয়েন্স চলে এসেছিল, একটা ধারাবাহিকতা চলে আসছিল। অর্থাৎ আমাদের কিছু পয়েন্ট ছিল, যেমন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রধান 2টা পয়েন্ট ছিল রামপুরা ব্রিজ, আর একটা পয়েন্ট ছিল বসুন্ধরা। অর্থাৎ ওই নতুন বাজার বসুন্ধরা ওই এরিয়াটা, নর্থ সাউথ, AIUB, IUB, UIU, ওই ইউনিভার্সিটিগুলো ওই এরিয়াতে আন্দোলন করেছিল। এবং ইস্ট ওয়েস্ট এর সাথে ব্র্যাক ছিল, কানাডিয়ান ছিল, আহসানুল্লাহ ছিল, সাউথ ইস্ট ছিল, ইম্পেরিয়াল কলেজ ছিল, বনশ্রী আইডিয়াল ছিল, সাউথ পয়েন্ট কলেজ ছিল। আমাদের পয়েন্ট ছিল রামপুরা ব্রিজ। তো আমরা কিন্তু প্রত্যেকদিন সেম টাইমে কর্মসূচি দিতাম যে আমরা 10টার দিকে নামবো এবং 5টা-6টা পর্যন্ত আমরা এই কর্মসূচিটা পালন করব। 18 জুলাই যেটা ঘটে গিয়েছে, আপনারা জানেন যে 17 জুলাই যখন প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি বন্ধ হয়ে গিয়েছিল, ঢাকা ইউনিভার্সিটি তারা মাঠেই নামতে পারে নাই, তাদেরকে সবাইকে হল থেকে বিদায় করে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ পুরো বাংলাদেশের আন্দোলন প্রায় বন্ধ। তখন আমরা শুধুমাত্র বরিশাল, রাজশাহী, বরিশাল, জাহাঙ্গীরনগরও বন্ধ, এলাকাবাসী মিলে, এলাকাবাসী অর্থাৎ এলাকায় যে ছাত্রলীগ, যুবলীগ ছিল তারা মিলে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস হামলা করলো। আমাদের লুৎফুল ইলাহি স্যার, ডক্টর লুৎফুল ইলাহি স্যার, তিনি অধ্যাপক, তার উপর হামলা হইলো। তো এই বিষয়গুলো হওয়ার পর কিন্তু পাবলিক বন্ধ হয়ে গেল। তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বন্ধ হয় নাই। সবাই এক্সপেক্ট করছে আসলে আমাদের আন্দোলনটা বলে হাসিনার সিলেবাসের বাইরের আন্দোলন, অর্থাৎ হাসিনার সিলেবাসের বাইরে ছিল, যে প্রাইভেটকে যে ওরা 17 তারিখ বা 18 তারিখ যে নামাতে পারবে, এটা আসলে শেখ হাসিনা বুঝতে পারে নাই বা ওদের ইন্টেলিজেন্স এই বিষয়গুলো ধরতে পারে নাই। কিন্তু 18 তারিখ যখন আমরা 9:30টার দিকে আমরা ইস্ট ওয়েস্টের সামনে আমরা জড়ো হলাম, এবং ওই এরিয়াতে সবচেয়ে বেশি ব্যাপক স্টুডেন্টের এঙ্গেজমেন্ট ছিল আফতাবনগর ইস্ট ওয়েস্টের সামনে, কারণ আমাদের ওই জিওগ্রাফিক্যাল লোকেশনটা ছিল ভালো। কারণ যখন এই রামপুরার ওই রাস্তা দিয়ে পুলিশ ঢুকতো, আমরা আফতাবনগরের ভিতরে একটা এক্সিট পাওয়ার একটা সুবিধা পাচ্ছিলাম। তো এই কারণে মেইন রোডের ইউনিভার্সিটিগুলো ওইখানে দাঁড়াতে পারতো না। তো আমরা আফতাবনগরের এখানে এসে ওরা আমাদের পিছনে দাঁড়াইতে হইতো বা আমাদের সাথে দাঁড়াইতো। তো আমরা যখন 9:30টার দিকে আমাদের ওইখানে আমাদের টং ছিল পিছনে, বিভিন্ন পয়েন্ট ছিল যেখানে ছাত্ররা আড্ডা দেয়। তো প্রত্যেকটা পয়েন্টে গিয়ে আমরা পোলাপানকে আবার ডাকলাম যে সবাই এখন আমরা 9:30টার দিকে আমরা এখানে দাঁড়ায় যাব। এবং আগের দিন আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আমাদের কর্মসূচি কিন্তু ঘোষণা হয়ে আসতো। তো যখন 9টা কি 9:30 বাজে, তখন ইস্ট ওয়েস্টের সামনে আমরা প্রায় বিশাল মিছিল, অ্যাটলিস্ট 500 থেকে 1000 স্টুডেন্ট আমরা ইস্ট ওয়েস্টের সামনে। সেখানে স্টুডেন্ট ছিল, পলিটিক্যাল
যারা ছিল, মাদ্রাসার স্টুডেন্ট ছিল, এলাকার লোকাল পিপলও ছিল আমাদের সাথে। তো 18 জুলাইয়ের কথা বলছি। তখন 9:30টার দিকে আমাকে ফোন দেয় ব্র্যাক ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর সাকিন ভাই, আমাকে কল দিল, যে বললো যে ওনাদের উপর অ্যাটাক হয়েছে। তখন 9:45 কি 10টা এরকম টাইম, 10টার অ্যারাউন্ড 10 AM তখন বললো যে নাইম তাড়াতাড়ি আমাদেরকে বাঁচা, আমাদের এখানে পুলিশ হামলা করছে, আমাদের গেটের ভিতরে পুলিশ বন্দুক ঢুকে ফায়ার করতেছে, টিয়ার শেল মারতেছে, রাবার বুলেট মারতেছে। তো সাথে সাথে তখন আপনারা একটা আইকনিক ভিডিও ভাইরাল হয়েছে অনেক ইউটিউবে বা ফেসবুকে, যে ইস্ট ওয়েস্টের গেট থেকে প্রায় 500 স্টুডেন্ট দৌড়ে আসতেছে ব্র্যাকের দিকে। তো তখন আমরা কোনো কথা নাই, আমরা সাথে সাথে তখন মানে ওইখান থেকে দৌড়, আমাদের থেকে 2 মিনিট বা 1.5 মিনিট লাগে ব্র্যাকের সামনে যাওয়ার জন্য। তো আমরা করলাম কি, একটা গ্রুপকে ইস্ট ওয়েস্টের সামনে রাখলাম, একটা গ্রুপকে বললাম তোমরা রামপুরা ব্রিজে চলে যাও, এবং আরেকটা গ্রুপ, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, প্রায় 1-1.5 স্টুডেন্ট ছিল, আরেকটা গ্রুপ নিয়ে আমরা 400-500 ছেলে স্টুডেন্ট নিয়ে ব্র্যাকের সামনে দৌড় দিলাম। এবং ব্র্যাকের সামনে দৌড় দিয়ে গিয়ে দেখি যে আমাদের ভাইদের অবস্থা খুবই খারাপ, ওদের উপর হামলা হয়েছে, ইতিমধ্যে অনেকেই আহত হয়েছিল। হ্যাঁ, তখন আমরা সেখানে গিয়ে অবস্থান নেই, তখন ব্র্যাকের সবাই আবার আমাদের সাথে একসাথে মিলে আমরা শক্তিশালী হয়ে যাই। এবং তখন কানাডিয়ান ইউনিভার্সিটি, এবং তখন কিন্তু পুলিশ ওই সকালে একটা ফায়ার করার পরে কিন্তু পুলিশ চলে গেছিল, কিন্তু পুলিশ সর্বশক্তিতে আবারও দুপুরে তারা ব্যাক করে, এবং ওই দুপুরে তখন 1টা কি 1:30 বাজে, তখন পুলিশ 1টা-1:30 না, এত লাগে না, 12টা-12:30টার দিকে তখন পুলিশ আবার আসে। এই যে হাতির ঝিলের যেই ঢুকার রাস্তাটা, বাড্ডা হাতির ঝিল লিঙ্ক রোডটা, যেটা ব্র্যাকের আরেকটু আগে, ইস্ট ওয়েস্ট আর ব্র্যাকের মাঝখানে হাতির ঝিলে যে ঢুকে এই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম হচ্ছে পুলিশ অ্যাটাকটা করে। ওই কারণ রামপুরা ব্রিজ আমরা ব্লক করে রাখছি, এই কারণে রামপুরা দিয়ে ঢুকতে পারতেছিল না। তো ওই রাস্তাটা দিয়ে আমরা দেখলাম যে এপিসি নিয়ে পুলিশ আসছে, এবং আমি সবার সামনে ছিলাম ওইখানে, আমি ছিলাম, আমার বন্ধু রুদ্র ছিল, ব্র্যাকের ফারাবি ছিল, আরো অনেকেই ছিল। তো আমরা দাঁড়াই, তো পুলিশকে আমরা তখন বলতেছিলাম যে আপনারাও আসেন না, আমরাও যাবো না। হ্যাঁ, এবং পুলিশও বলতেছিল যে ঠিক আছে। তো পুলিশ 1 পা 2 পা করে কিন্তু ওই আপনার লিঙ্ক রোডটা দিয়ে আগাচ্ছিল, বাড্ডা রামপুরা যে লিঙ্ক রোডটা, ওইখান দিয়ে 1 পা 2 পা করে আগাচ্ছিল। কত বড় খারাপ, কত বড় জানোয়ার, তারা হুট করে মানে ফায়ার, মানে এরা তো কোনো ইয়া দেয় না, ও সরাসরি ফায়ার করে দিল। হ্যাঁ, রাবার বুলেট যেটা, হ্যাঁ সরাসরি রাবার বুলেট ধুমধাম ফায়ার করা শুরু করলো। এবং আমি যেহেতু সামনে ছিলাম, হ্যাঁ, তো একদম প্রথমবার ওদের বুলেটটা এসে লাগলো আমার চোখের এই কোটরে লাগছে। আমি ছবি আছে, আমি দেখাতে পারবো, যে ক্যামেরায় দেখানো যাবে কিনা জানি না, এই যে, হ্যাঁ, তখন আমাকে আর কি এটা ধরা হয়। তো এই এসে লাগলো আমার এই চোখে লাগে নাই, চোখের নিচে লাগছে, এরপরে হাতে, এই হাতে, মানে অনেকগুলা, এগুলা বলার ইয়ে নাই। তো পরে আমি আপনার এই ইউরোপের যেই জায়গা, লিঙ্ক রোডের যে জায়গাটা, ওখানে পড়ে গেলাম। আমার সাথে আমার বন্ধু ছিল, রুদ্র ছিল, আমরা দুজনই ওইখানে কোনো রকম ওই জায়গাটা থেকে বের হয়ে আমরা টিয়ার শেলের তো স্মেল, তখন লাইফে প্রথম টিয়ার শেল খাই, কারণ নিরাপদ সড়ক আন্দোলনে আমরা টিয়ার শেল খাই অভ্যস্ত ছিলাম না, আর যেহেতু আমরা কোনো পলিটিক্যাল দলে ইনভলভ ছিলাম না, এই কারণে আমাদের এই এক্সপিরিয়েন্সও নাই। তো টিয়ার শেল খাওয়ার পরে দেখে আমরা একদম মানে দম আটকে আসতেছে, দম আটকে আসতেছে, আর ওই পুলিশ ওরা আগাচ্ছে, গুলি করতে করতে আগাচ্ছে। তো ওই সিচুয়েশনের পরে আমাদেরকে 4-5 জন দৌড়ে আসলো, আইসা আমাকে 2 হাত দিয়ে ধরলো, ধরে আমাকে মানে উঠে দৌড় দিল, পরে ব্র্যাকের ভিতর নিয়ে গেল আমাকে। তো মজার বিষয় হচ্ছে, মানে যখন ওরা গুলি করলো, আমি সহ আরো 10-15 জন আমরা যখন পড়ে গেলাম, আমাদেরকে ধরে নিয়ে গেল স্টুডেন্টরা আইসা, আমরা চলে গেছি, কিন্তু ওই গ্যাপটা পিছনের স্টুডেন্টরা আইসা ফিল করে দিছে। আচ্ছা, ওরা আবার সামনে চলে আসছে। ওরা কিন্তু এমন না যে আমরা গুলি খাইছি, এর মানে সামনের সারিতে আমরা যারা ছিলাম আমরা পড়ে গেছি, আমাদের এই জায়গাটা খালি হয়ে গেছে, না, এমন না। আমরা পিছনে চলে আসছি আহত হওয়ার পরে, আমাদের পিছনের ওরা সামনে চলে গেছে আহত হওয়ার জন্য। মানে ও সবার স্টুডেন্টদের মাথায় এমন একটা ইন্টেনশন ছিল, আজকে হয় আমরা শহীদ হব, নয়তো আমরা এই জায়গা ধরে রাখবো, অর্থাৎ কোনো কিছু আটকানো যাচ্ছিল না। তো পুলিশ একটা টাইমে আপনার 3টা-4টা পর্যন্ত গুলি করলো, ওদের সব শেষ, মানে কতক্ষণ গুলি করবে, ওদের সব শেষ হওয়ার পরে ওদেরকে আমরা ধাওয়া দিলাম, ধাওয়া দিতে 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 ওরা একদম তখন ওই লিঙ্ক রোড দিয়ে বের হয়ে গেল, রামপুরা ব্রিজ দিয়ে বের হয়ে গেল। আর
আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে প্রায় 100 জনের মতো পুলিশ কিন্তু আটকা পড়েছিল। 100 জন না, 60-70 জন পুলিশ আটকা পড়েছিল। পরবর্তীতে হেলিকপ্টার উদ্ধার করতে আসছিল। ওরা হচ্ছে স্যান্ডউইচ হয়ে গেছিল। স্যান্ডউইচ বলতে কি, ওরা ভাবছিল যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ইস্ট ওয়েস্টের ব্র্যাকের স্টুডেন্টরা আছে, তাদেরকে 3 জায়গা থেকে ধরবে। কিন্তু পুলিশ এটা বুঝে নাই যে ওইদিকে আবুল হোটেলের সামনে আমাদের স্টুডেন্ট ছিল, রামপুরা ব্রিজে আমাদের স্টুডেন্ট ছিল, নতুন বাজার বসুন্ধরা গেটে আমাদের স্টুডেন্ট ছিল, আপনার মহাখালীতে আমাদের স্টুডেন্ট ছিল। তো জিনিসটা হয়েছে যখন সব জায়গায় খবর ছড়ায় গেল যে ইস্ট ওয়েস্ট ব্র্যাকের সামনে রামপুরাতে রণক্ষেত্র চলতেছে, তখন সব স্টুডেন্টরা, তখন কিন্তু ইন্টারনেট বন্ধ না, তখন ফোনের কানেকশন চলতেছে, ওই এলাকার সিম চলতেছিল না, সিমের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওয়াইফাই চলতেছিল, আমাদের ইস্ট ওয়েস্টের ওয়াইফাই চলতেছিল, ব্র্যাকের ওয়াইফাই চলতেছিল। তখন আমরা এগুলো পোস্ট করতেছিলাম যে আমাদের এমন ক্রিটিক্যাল সিচুয়েশন যে আমরা পুলিশ আমাদেরকে স্যান্ডউইচ বানায় ফেলছে। হ্যাঁ, যে ওরা আফতাবনগরের ওই পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গুলি করতেছে, রামপুরা ব্রিজের ওইখান থেকে পুলিশ ঢুকতেছে, হাতিঝিল থেকে পুলিশ ঢুকতেছে, বাড্ডা থেকে পুলিশ আসতেছে। তখন আমাদের বাকি প্রত্যেকটা পয়েন্টের স্টুডেন্টরা কি করলো, ওরা মুভ করা শুরু করলো। তো ওরা যখন মুভ করা শুরু করলো, এইদিকে আপনার এই যে বাড্ডার যে পুলিশের যে চাঙ্কটা ছিল, তো ওরা দেখলো যে পিছন থেকে তখন আমাদের ওই যে নতুন বাজার বসুন্ধরার নর্থ সাউথের এআইইউবির ইউআইইউর স্টুডেন্টরা চলে আসতেছে। তো ওরা ওখান থেকে ওদের ধাওয়া দিল। আর এইদিকে তো আমরা ইস্ট ওয়েস্ট ব্র্যাক নর্থ এই সাউথ ইস্ট যারা আছে, আমরা তো এখানে এই পয়েন্টটাতে ইম্পেরিয়াল কলেজ সহ এই পয়েন্টটাতে আসি। তো ওরা মাঝখানে পড়ে গেল পুলিশরা। তো মাঝখানে পড়ে যাওয়ার পরে ওরা ব্র্যাকের এদিকেও মুভ করতে পারতেছে না, ব্র্যাক ক্রস করতে পারতেছে না আমাদের জন্য, আবার বাড্ডার ওইদিকে যাইতে পারতেছে না নর্থ সাউথের এআইইউবির ইউআইইউ স্টুডেন্টদের জন্য। তখন ওরা দুই পাশে গুলি করতে করতে ওদের যখন গুলি ফুরে আসলো, তখন কিন্তু ওরা একদম চোখ বন্ধ করে গুলি করা শুরু করছে। আচ্ছা, তখন ওই সেদিনই করছিল, চোখ বন্ধ করে গুলি করা শুরু করছে, যারে মানে যেভাবে পারছে। হ্যাঁ, তো ওরা পরে কি করলো, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এসে আটকাইলো। তো পরে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ওদেরকে আমরা সেফ এক্সিট দিয়ে দিলাম। মানে এমন না কিন্তু আমরা ওদেরকে আটকাই ফেলছি, হ্যাঁ, আমরা কিন্তু ওদেরকে তখন কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতর সেফ এক্সিট দিয়ে আমরা কানাডিয়ান ইউনিভার্সিটির লাগাই দিলাম, মানে সামনে ব্যারিকেড দিয়ে দিলাম যে এটার ভিতরে আর যাতে কেউ না ঢুকতে পারে। কারণ দেখেন, আমরা পুলিশের সিকিউরিটি নিয়ে আমরা কনসার্ন ছিলাম। হ্যাঁ, আমরা নিজেদের সিকিউরিটি, তারা কিন্তু এই বিষয়টা আমাদের দেখে নাই। আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম, তারা আমাদের ওই নিরাপত্তাটা দেয় নাই। তারা আমাদের গুলি করতেছে, তারপরে তারা যখন আটকে গেছিল আমরা কিন্তু সবাইকে আটকে রাখছিলাম। কারণ আপনি দেখেন ওইখানে ততক্ষণে 3টা-4টার দিকে ততক্ষণে প্রায় 50 থেকে 60 হাজার স্টুডেন্ট ওই বাড্ডার ওই রাস্তায়। এখন 50 থেকে 60 হাজার স্টুডেন্ট যদি কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতর ঢুকে যেত, পুলিশ একটাও বাঁচত না। কিন্তু তখন কি হলো, তখন ওই পুলিশ উপরে গেল, আপনারা আটকে রাখছিলেন অন্যরা যেন না যায়। কয়েকজন দৌড়ে অতি উৎসাহী দৌড়ে ভিতরে ঢুকতে চাচ্ছিল, ওখানে একজন গুলিবিদ্ধ হয়েছিল। ওরা ভিতরে সিঁড়ি দিয়ে ফায়ার করতেছিল, একজন দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেছিল, একজন না কয়েকজন, পরে ওইখানে একজনকে গুলি করা হয়েছিল, একজন গুলিবিদ্ধ হয়েছিল। এরপরে আমরা কাউকে ঢুকতে দেই নাই। পরবর্তীতে আর্মির হেলিকপ্টার, র্যাবের হেলিকপ্টার এসে ওদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই ছিল 18 তারিখের ঘটনা। তো ওই সময়টা পুলিশের সাথে র্যাব বা স্থানীয় যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগের সাহস হয় নাই। রামপুরা বাড্ডায় এটা বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে ছাত্রলীগ, যুবলীগ, টোকাই লীগ, ফকিন্নি লীগ এগুলা আসার সাহস পায় নাই। একদিন আসছিল শুধুমাত্র আপনার 16 তারিখে ওই আপনার ইউআইটিএস ইউআইইউ যেখানে আন্দোলন করছিল, ওই রাস্তায় ছাত্রলীগ আসছিল। ওদেরকে এমন দৌড়ানি দিছে প্রাইভেটের স্টুডেন্টের পোলাপান, একদম দৌড়ানি খেয়া। এরপরে এই পয়েন্টটাতে একদম আপনার রামপুরা আবুল হোটেল থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত এই পয়েন্টটাতে কোনো ধরনের আওয়ামী লীগ সুযোগ পায় নাই। এবং যে বিভিন্ন ভার্সিটি গুলোতে তো মানে ছাত্রলীগ কমিটি করছিল, আপনাদের ভার্সিটিতে কোনো কমিটি ছিল না? না, ছিল। কে বলছে? ওরা কি করছে? ওরা তো কোথায়? না, ওরা আপনার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন 15-16 তারিখ যখন ঢাকা ইউনিভার্সিটিতে যখন হামলা হয়েছে, ওরা তখন ওইখানেই ছিল। ওরা ক্যাম্পাস কেন্দ্রিক, ওদের এত সাহস নাই যে ক্যাম্পাসে এসে আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তো ওরা ক্যাম্পাসে ওদের কোনো অ্যাক্টিভিটি পালন করতে পারেনি আমাদের জন্য। তো ওরা করছে কি, ওদের যে বাপ চাচা আছে সাদ্দাম, ওদের সাথে আর কি ওইদিকে ছিল, কিন্তু আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক ওরা কোনো অ্যাক্টিভিটি চালাতে পারে নাই, এটা আমরা চালাতে দিই নাই। এবং এই আপনার যখন ইন্টারনেট 18 তারিখ রাতে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তখন তো আমরা ওই দিনই আমরা শিওর। এবং আপনি আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
18 তারিখে বসুন্ধরা থেকে কিন্তু ঘোষণা দিছে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। আচ্ছা, অর্থাৎ এই যে শেখ হাসিনার পদত্যাগ 4ই আগস্ট আমাদের সমন্বয়ক ভাইরা, আসিফ নাইত ভাইরা অফিসিয়ালি ওনারা ঘোষণা দিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। কিন্তু আমরা 18 জুলাই এই রামপুরা, বনশ্রী, বাড্ডা, বসুন্ধরা এই রাস্তা থেকে 18 জুলাই আমাদের ঘোষণা আসছে যে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। অর্থাৎ আমরা ওই দিনই আমরা খুনি হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন কন্টিনিউ করছি। কারণ এখানে আমাদের ছোট ভাই ইম্পেরিয়াল কলেজের জিল্লুর শেখ, সে আমাদের সাথে ইম্পেরিয়াল কলেজ মানে বাংলাদেশের যদি সবচেয়ে বেশি আন্দোলন করে কোন একটা কলেজ তার ভিতর ইম্পেরিয়াল কলেজ একটা। হ্যাঁ, ইম্পেরিয়াল কলেজ, নটরডেম কলেজ, এরপর আপনার এই যে আদমজি ক্যান্টনমেন্ট সহ আরো যে কলেজগুলো আছে, জিআরএমসি। ইম্পেরিয়াল কলেজের একটা স্টুডেন্ট দেখেন, একটা মানে সে কলেজে পড়ে, মানে আমরা সবাই তো আন্দোলন করতেছি, আমাদের তো একটু ভয় আছে যে আমি যদি দৌড় দিয়ে পুলিশের সামনে চলে যাই, গুলি করতেছে, তখন তো দৌড় দেওয়া যাবে না, তখন আমাদের ব্যাক ফুটে থাকতে হবে। ওরা আমাদের আগে দৌড়ে পুলিশের সামনে চলে যায়, মানে আমরা তো ব্যাক ফুটে। ওরা করছে কি আমাদেরকে পার কইরা ওরা ইট লাঠি সোটা নিয়ে পুলিশ গুলি করতেছে, ওপেন ফায়ার করতেছে, আপনার রাবার বুলেট ফায়ার করতেছে, টিয়ার শেল ফায়ার করতেছে। তা আমরা ধরে 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 আমরা আগাচ্ছিল ছেলে পেলে। ওরা করছে কি, ওরা আমাদেরকে সারপ্লাস, আমাদেরকে ওভার করে ওরা পুলিশে ইটা মাইরা পুলিশে পিছানোর জন্য। তো কি হইলো পরে ওদের মানে এই সাহসিকতা, মানে এটা আমাদেরকে ইন্সপায়ার করছে, ছোট ভাইরা কলেজের ওরা। হ্যাঁ, তো ওদের মধ্যে একজন জিল্লুর শেখ, শহীদ জিল্লুর শেখ, ও মারা গেল ওদিনই বাড্ডাতে, এই বাড্ডা রামপুরার ওই ইনসিডেন্টে পুলিশের গুলিতে আহত হইল, পরবর্তীতে সে মারা যায়। যে সময় সমন্বয়ক ভাইয়াদের তুলে নিয়ে যাচ্ছিল, তখন আপনাদের কি মানে আপনাদের অবস্থা কি ছিল? দেখো, আসলে বিষয়টা আমাদের এই আন্দোলনটা, এটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে হয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনটা শুরু হয়েছিল, আসিফ ভাই, নাহিদ ভাইরা আন্দোলনটা শুরু করে দিয়েছিলেন। বাট দ্য থিং ইজ, এই আন্দোলনটা কিন্তু তার নিজের গতিতে আগাইছে। তো যখন নাহিদ ভাই বা ওনাদের যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, 17 জুলাই থেকেই তো ওনারা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তখন আমাদের এই আন্দোলনটা কিন্তু আমরা আর কারো নেতৃত্বের দিকে তাকাই নেই। অর্থাৎ আমরা যারা নেতৃত্ব দিচ্ছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে, আমরা কোনো কেন্দ্রীয় নেতৃত্বের জন্য অপেক্ষা করি নাই, আমরা নিজেদের মতো করে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলাম। ওনারা বিভিন্ন কর্মসূচি ফেসবুকে ঘোষণা করতেছিল, ওই কর্মসূচিগুলো ধরে আমরা ইমপ্লিমেন্ট করতেছিলাম। যেমন এই যে কাদের ভাই তখন ছিল, কাদের ভাই ছিল বাইরে, রিফাত রশিদ ছিল, হাসিব ছিল বাইরে। তখন একদম যখন আমাদের সব সমন্বয়কদেরই কিন্তু একটা টাইমে তুলে নেওয়া গিয়ে হয়েছিল। প্রথমে নাহিদ ভাইকে তো 2 বার তুলে নেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু আমাদের প্রধান যেই 5-6 জন ছিল, নুসরাত আপু সহ সবাইকেই কিন্তু তুলে নেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলন কি থেমেছিল? না, থেমে যায়নি। এবং তাদেরকে দিয়ে কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে আন্দোলন বন্ধ করার, কিন্তু আন্দোলন কি বন্ধ হয়েছিল? বন্ধ হয় নাই। এই আন্দোলনের যে গতি, এটা ডিসাইড করছে জনগণ। এই আন্দোলনের গতি কোনো সমন্বয়ক বা নেতৃত্ব কেউই ডিসাইড করে নাই। আমাদের জাস্ট সমন্বয় বলতে আমরা জাস্ট দায়িত্বটা এইটুকুই পালন করছি যে কোথায় দাঁড়াতে হবে, কখন দাঁড়াতে হবে, আর কিভাবে দাঁড়াতে হবে। অর্থাৎ মানুষকে কিভাবে অর্গানাইজ করতে হবে, কিভাবে স্টুডেন্টদেরকে প্রভোক করতে হবে। কারণ আপনি যখন প্রভোক করবেন না, তখন কিন্তু এঙ্গেজ হবে না। এই যে এত নিহত হইল, এই বিষয়গুলো যখন সবাই জানবে, তখন সবাই প্রভোক হবে যে এটাতে কেন হলো, এই কোয়েশ্চেনটা সবাইকে আত্মাকে নাড়িয়ে দিবে। এই কাজগুলো আমরা যারা নেতৃত্বে ছিলাম, আমরা এই কাজগুলো করেছিলাম। এবং যখন আমাদের ভাইরা যখন ইনঅ্যাক্টিভ বা ওনাদের যখন তুলে নেওয়া হয়ে গেছিল, তখন আমরা কি করলাম, তখন আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির আমরা যারা ছিলাম, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির সমন্বয়কদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। এবং এর বাইরেও অনেকে নেতৃত্ব দিয়েছে, শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেতৃত্ব এসেছে বিষয়টা এমন না, এর বাইরেও অনেকে ছিল। তবে এটা ছিল মেইন স্ট্রিম, এখান থেকে আমাদের কর্মসূচিগুলো আমরা থ্রো করতাম যে আগামীকাল 9টায় রামপুরার এই ব্রিজ, এই ইউনিভার্সিটিগুলো এখানে অবস্থান করবেন, আগামীকাল 10টায় বসুন্ধরার গেটে এই ইউনিভার্সিটিগুলো অংশগ্রহণ করবেন। এবং পরবর্তীতে আমাদের এই কর্মসূচিগুলো, আমাদের বিভিন্ন ফেসবুক পেজ ছিল, পুসআপ ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ, তারপরে বুয়েটিয়ান পেজ ছিল, ওরা কিন্তু এগুলো আবার পাবলিসিটি করেছে, যার কারণে একটা বিশাল অংশের মানুষ সেটাতে এঙ্গেজ হয়েছিল। তো আমরা যখন প্রোগ্রামগুলো থ্রো করতাম, তখন ওই জায়গাগুলোতে আমরা প্রোগ্রামগুলো অর্গানাইজ করতাম। এবং তখন কিন্তু আমরা নির্দেশনা আমরা পাইতাম না, মানে ঢাকা ইউনিভার্সিটির সাথে আমরা কানেক্টেড ছিলাম না, ডিসকানেক্টেড ছিলাম, কারণ ওনারাই তো স্ক্যাটার্ড অবস্থায় ছিল। তো ওই কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল, ওনাদের সাথে আমাদের কানেকশনটা তখন ছিল না।
আমরা তখন জাস্ট জানতাম যে কবে কোন কর্মসূচি ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম আমরা নিজেদের মতো করে ওই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতাম। এবং পরবর্তীতে একটা টাইমে যখন প্রয়োজন হয়ে গিয়েছিল যে না এখন আমাদের তাদের সাথে বসতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু ছিল কেন্দ্রীয় সহ সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। হ্যাঁ, ও এখন বৈষম্য বিরোধীতে আর নেই, ও এখন ছাত্র দলে চলে গিয়েছে। তো মেহেদী হাসান মুন্না, ওর সাথে আমি যোগাযোগ করলাম। ওর সাথে যোগাযোগ করে আমি বললাম, যেহেতু আমরা একই কলেজে ছিলাম এই কারণে আমি পরিচিত ছিলাম, তো যোগাযোগ করলাম যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির আমরা যারা আছি আমাদের সাথে তোমাদের বসতে হবে, এখন অনলাইনে বসতে হবে। এর আগে টুকটাক কথা হইতো স্ক্যাটার্ড অবস্থায়, বাট অফিসিয়ালি কর্মসূচিগুলো একসাথে বসে যে ডিসকাশনের বিষয়টা ওটা হচ্ছিল না। কত তারিখে? এটা 30 জুলাই কিংবা 31 জুলাই রাতে। ওকে। এর আগে আমরা স্ক্যাটার্ড অবস্থায় যোগাযোগ করতাম, কেউ আমি পার্সোনালি ফোন দিতাম, ও পার্সোনালি ফোন দিত, জেনে আমরা। হ্যাঁ, কিন্তু এরপর আমরা অফিসিয়ালি কি করলাম, 31 জুলাই বা 30 জুলাইতে আমরা একটা গুগল মিটে একটা, সেখানে প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 55 থেকে 60 জন সমন্বয়ক ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির রিফাত রশিদ ছিল, হাসিবুল ছিল, মোস্ট প্রবাবলি মাহিন ভাই অথবা হাসনাত আবদুল্লাহ, না হান্নান মাসুদ ভাই ছিল, সরি তখন তো হাসনাত আবদুল্লাহ ভাই ভিতরে, হান্নান মাসুদ ভাই ছিল, তো এই ওয়াহিদ ভাই ছিল। তো ঢাকা ইউনিভার্সিটির এই যারা সমন্বয়ক ছিল এবং আমরা প্রাইভেটের সমন্বয়করা মিলে ওই দিন আমরা আমাদের একটা অর্গানাইজ করলাম যে এই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, আর আপনারা আমাদের সাথে এখানে আপনাদের কর্মসূচিগুলো কিভাবে দিবেন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা আমাদের সাথে এখানে যোগাযোগ করবেন। তখন ওই 31 জুলাই আমাদের নতুন আর একটা গ্রুপ খোলা হলো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, ওই আগের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল ওইটা থেকে নতুন আরেকটা গ্রুপ খোলা হলো। সেখানে ঢাকা ইউনিভার্সিটি সার্জিস ভাই সহ পরবর্তীতে সবাই ওইটাতে অ্যাড ছিল। হ্যাঁ, অ্যাড ছিল। তো ওই গ্রুপটা থেকে আমরা পরে 5ই আগস্ট, 3ই আগস্ট, 4ই আগস্ট, 5ই আগস্ট, এবং আপনারা জানেন যে 3ই আগস্ট এই যে আপনার গণ অভ্যুত্থানটাকে যে এক দফায় যে রূপান্তর হইলো, একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আপনার 3ই আগস্ট আমরা প্রায় কত 1 লাখ হবে, 1,50,000 থেকে 1 লাখ স্টুডেন্ট একদম রামপুরা ব্রিজ না, আবুল হোটেল থেকে আপনার নতুন বাজার পর্যন্ত। মানে আমি জাস্ট সামনে, তখন আমরা যারা নেতৃত্ব ছিলাম আমরা তো মিছিলের সামনে ছিলাম, মানে আমি একটা রিক্সায় ছিলাম, আমি রিক্সায় উঠে পিছনে তাকায় দেখি কিছুই দেখা যায় না, এত স্টুডেন্ট, মানে কিছুই দেখা যায় না। আমি তখন কোথায়, আমি তখন আবুল হোটেলের সামনে থেকে আমি পিছনে তাকায় দেখি রামপুরা ব্রিজ দেখা যায় না। মানে ওইটা পরবর্তীতে প্রায় একদম আপনার নতুন বাজার পর্যন্ত মিছিল ছিল। মানে বাংলাদেশের এই সিরিয়ালে তো অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রায় আপনার 5 থেকে 6 লাখ স্টুডেন্ট এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে। এরপর এলাকার মানুষ যোগ হয়েছে, কলেজের স্টুডেন্টরা যোগ হয়েছে। তা আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওই নেতৃত্বে সবাই যখন এঙ্গেজ হয়ে গেল, আমরা প্রায় 50 থেকে 1 লাখ মানুষ নিয়ে যখন শহীদ মিনার যখন গেলাম, ওই দিনই এই হাসিনার পতন হয়ে গেছে। 3 তারিখ, 3ই আগস্ট। তখন এই যে আপনারা ড্রোন শুট গুলা দেখছেন বিকালে, হ্যাঁ, যে পুরো শহীদ মিনার মানুষ আর মানুষ, শহীদ মিনার না, শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত, হ্যাঁ, এবং শাহবাগ এদিকে বাংলা মোটর থেকে শুরু করে এই মালিবাগ থেকে, মানে মানুষ ছাড়া কোথাও নাই। মানে আমি ওই দিন জাস্ট প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমরা যখন এই ব্রাহ্মপুরা ব্রিজ থেকে আমি যখন মুভ করতেছিলাম, মুভ করে যে আমি এত মিছিল নিয়ে আসবো, আমি তো তখন জানি না মিছিল এত বড়। মানে আমি জানি আমাদের সর্বোচ্চ 10 থেকে 15,000 স্টুডেন্ট, মানে এদিন নিয়ে যাবো, আমাদের তো আবুল হোটেলে একটা হইতে পারে, অ্যাটাক হইতে পারে, মালিবাগে একটা অ্যাটাক হইতে পারে। তখন আমি না দুশ্চিন্তায় ছিলাম যে আমি সামনে আসি, তখন আবার ওই যে স্নাইপার শটটা খুব হচ্ছিল। তো আমরা সবাই সামনে সিরিয়ালে মিছিলের, তো আমি মানে ভয়ে আগাচ্ছিলাম যে কোন সময় স্নাইপার শট হয়ে যায়। তারপরও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে যে ছাত্রলীগের গুন্ডারা হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই, গুন্ডা লীগ গেলি কই, শেখ হাসিনার 2 গালে জুতা মারো তালে তালে, হ্যাঁ, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। তখন এই যে কথাগুলো বলে আগাচ্ছিলাম, তখন আমি একটু ভয় পাচ্ছিলাম, মানে এই যে আমার স্টুডেন্ট, এদের উপর যদি হামলা হয়। আমি মানে রিক্সায় উঠে আমি যখন পিছনে দেখলাম যে এত মানুষ, তখন আমি শিওর যে শেষ, এই মানুষকে আর কেউ আটকাতে পারবে না, মিলিটারি হোক যেই হোক, এটা আর আটকানো সম্ভব না, হাসিনা শেষ। তখন আমরা ওই মিছিল নিয়ে শহীদ মিনার গেলাম। শহীদ মিনার যাওয়ার পরেই তো শেষ, বাংলাদেশের মানুষ ওই দিন একদম শিওর হয়ে গেছিল। আমরা 18 জুলাই আমরা শিওর ছিলাম
যে এই সরকারকে আমরা রাখতে দিবই না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এতগুলা স্টুডেন্ট দিন নিহত হইলো। হ্যাঁ, তো এরপরে 3 আগস্ট আমরা তখন অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম যে এই হাসিনার পতন হয়ে গেছে। হাসিনার পতন কিন্তু 3 আগস্ট হয়ে গেছে। অনেক মানুষ রাস্তা ছিল। আচ্ছা, আপনারা একটা জিনিস জানতে চাই, যে ধরেন মূল সমন্বয়কটা থাকুক, কিন্তু আপনারা যখন প্রথম নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ভার্সিটিতে ঐক্যবদ্ধ হন, সবাই তো হয়েছিল, কিন্তু এর মধ্যে তো একটা আসলে লিডারশিপ দরকার ছিল। এই জিনিসটা আপনারা কিভাবে ডিসাইড করলেন যে আসলে কারা জিনিসটা মেইন কোঅর্ডিনেট করবে বা কার কথা অনুযায়ী জিনিসটা হবে? আচ্ছা, কয়েকজন একটা এটা হয়েছে কি, এটা বাই ডিফল্ট হয়ে গেছে। বাই ডিফল্ট হয়ে গেছে। মানে আমি বললাম না আপনাকে, যখন 16 তারিখ যেদিন আমাদের ইস্ট ওয়েস্ট থেকে সবচেয়ে বেশি নামা শুরু হয়েছিল 16 জুলাই থেকে, ওই দিন আমরা 4-5 জন ছিলাম। আচ্ছা, 4-5 জন ছিলাম। 4-5 জন মিলে সকালে আমরা এই আপনার ক্যাম্পাসের ভিতরে ছিলাম। ওইখান থেকে আমরা আমাদের এই যে ইস্ট ওয়েস্টের পাশের গুলির সামনে দাঁড়ায় আমরা কোটানা মেধা বলতেছিলাম। 4-5, তখন আমাদের সাথে একটা মেয়ে ছিল, আনহা নামের একটা মেয়ে, আমার ইংলিশ ডিপার্টমেন্টের। এরপরে শুরু হইলো পিপল এঙ্গেজ হওয়া, তখন সকাল 10টা কি 10:30 বাজে। এই 16 তারিখের পরে এঙ্গেজ হইতে আমি আমার এখনো মনে আছে, আমি তখন সকাল থেকে স্লোগান দিয়ে আমার গলা ভেঙে গেছে। তো আমি 16 তারিখ জুলাইতে তখন আমাদের ক্যাম্পাসের সামনে একটা উঁচু জায়গা আছে, ওখানে যারা বলতেছিলাম যে তোমরা যদি মানুষ হও, তোমরা যদি অমানুষ না হও, তাহলে এই আন্দোলন থেকে একজন আছে ক্লাসে যাবা না। গতকালকে ঢাকায় আমাদের যেই ঢাকা ইউনিভার্সিটি সহ এই যে বিভিন্ন জায়গায় যে আমাদের যে শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে, ছাত্রলীগ যে অত্যাচার করতেছে, এখানে তোমার বোনও থাকতে পারতো। এবং আমি এভাবে বলছি, তোমার গার্লফ্রেন্ডও থাকতে পারতো। তখন কি তোমার গার্লফ্রেন্ডের টানে তুমি যেত না, তোমার বউয়ের টানে যেত না? আমি এভাবে বলছি। তো এইভাবে বইলা মানুষের ভিতর চেতনাটা জাগাইতে হয়েছে। এরপরে সবাই আমরা কিন্তু ওই যে বললাম না, বাই ডিফল্ট হয়ে গেছে। তো এরপর আমরা রাতে যখন ফেসবুকে পোস্ট দিতাম, আমাদের গ্রুপ ছিল জাগ্রত ইডব্লিউ, ইস্ট ওয়েস্ট ফ্যাকাল্টি কোর্স এন্ড রিভিউ, ব্র্যাক ইউ ইউনাইটেড, ব্র্যাক ইউ ডেট পোস্টিং, আমাদের ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন গ্রুপ আছে। তো ওই গ্রুপগুলোতে আমরা পোস্ট দিতাম যে আগামীকাল সকাল 11টায় রামপুরা ব্রিজে এই কর্মসূচি, আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হলো। এই যে আমি কিন্তু ঘোষণা করে দিলাম। তখন ঘোষণা করার পরে কি হলো, সবাই দেখলো যে পোস্টগুলো কিন্তু আসতেছে, এক একটা পোস্টে 2000-3000 করে রিঅ্যাক্ট, মানে সবার কাছে ওই পোস্টগুলো। আমাদের এই আন্দোলনটা অর্গানাইজ করছেই কিন্তু টোটালি ফেসবুক গ্রুপ। কিন্তু যখন নেট চলে গেল, যখন কোনো রকম ভাবেই ইন্টারনেট দিচ্ছিল না, ওই সময়টা আপনারা কোঅর্ডিনেট করছেন কেমনে? মূল সমন্বয়কদের সাথে বা নিজেদের ইউনিভার্সিটিগুলোর সাথে নিজের ভার্সিটির মধ্যে কিভাবে আপনারা সমন্বয় করলেন ওই সময়টা? তো যখন আমাদের ফেসবুকের গ্রুপের পোস্টগুলো হইতো, তখন কিন্তু মানুষ দেখতো যে কার থেকে পোস্টগুলো আসতেছে। এবং আমরা সবাই তো কথা বলার সাহস ছিল না। মাইক ধরে 16 জুলাই রামপুরা ব্রিজের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা বা সরকার বিরোধী স্লোগান দেওয়া, হ্যাঁ, বা এরপরে তুমি কে আমি কে, রাজাকার। অনেকে তখন এসে অনেক সুশীল আমাদের বলতো যে এটা এভাবে বলবা না, এটা শুধু বলবা তুমি নও আমি নই, রাজাকার। আমাদের স্লোগান তো এটা ছিল না তুমি নই আমি নই, রাজাকার। আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার। দো ইট ওয়াজ সার্কাস্টিক্যালি, বাট আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। এই স্লোগান দিতে অনেক সুশীল আমাদেরকে আটকাইতো যে না, এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলন না, এখানে সরকারকে কিছু বলা যাবে না, কোটা নিয়ে বলো। আমাকে মারছে কি? আবু সাইদকে মারছে কি? পুলিশ মারছে, সরকারি পেটোয়া বাহিনী মারছে। আলটিমেটলি বাই ডিফল্ট এটা সরকার বিরোধী আন্দোলন, তার নির্দেশই মারছে। তো বাই ডিফল্ট এটা সরকার বিরোধী আন্দোলন। তো আমরা যখন এইভাবে নেতৃত্ব দিয়ে আমরা যখন উঠে আসলাম, নেতৃত্ব কেউ দিইনি, আমরা নেতৃত্ব উঠে আসছি, মানুষই আমাদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসছে। তো তখন কি হলো, যখন ইন্টারনেট টোটালি বন্ধ করে দেওয়া হলো, তখন ওই যে আমাদের একটা সিকোয়েন্স চলে আসছিল যে প্রতিদিন সকাল 10টায় ইস্ট ওয়েস্টের সামনে আফতাবনগর গেটে পোলাপান জড়ো হবে। আচ্ছা, ওই সিকোয়েন্সে কিন্তু 19 তারিখ পোলাপান চলে আসলো, বেশি পোলাপান ছিল না। 19 জুলাইতে সর্বোচ্চ 15 থেকে 20 জন স্টুডেন্ট প্রথমে আসলো। হ্যাঁ, 19 জুলাই এরপরে কি হলো, এরপর আপনার মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা শিবিরের যেই কর্মীরা ছিল, ছাত্র দলের যেই কর্মীরা ছিল, ওরাই কিন্তু এরপরে মেইনলি আন্দোলনটার জনশক্তি দিছে। আমাদের স্টুডেন্টরা তো এঙ্গেজ হতে পারছিল না এরপরে 19 জুলাইয়ের পরে। 19 জুলাই 20 জুলাই মানে একদম ক্রুশাল টাইম যখন চলতেছিল, বনশ্রীতে তো গণহত্যা চলছে,
প্রতিদিন প্রায় আপনার 50-60 জন নিহত। আপনি বাসায় যেতে পারতেন? হ্যাঁ, বাসায় যেতে আমি পারতেন? বাসায় যেতাম আফতাবনগরের ভিতর দিয়ে, আমি বাসায় যেতাম না, আমি বাসায় থাকতাম মানে না। আপনারা থাকতে পারতেন বাসায়? না না ওই না সময়টা? না, এটা তো পসিবলই ছিল না। আমি যখন 18 তারিখ আমি যখন আন্দোলন করে বাসায় যাই, আমার ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগের এক বড় ভাই উনি আমাকে ফোন দেয়। আচ্ছা উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যদি উনি ছাত্রলীগের মানে ইয়া থেকে পদত্যাগ করছে, আচ্ছা মানে আন্দোলন শুরু হওয়ার পরে উনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে। আচ্ছা তো উনি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে নাইম, তোমাকে নিয়ে তো ইয়া হচ্ছে আমাদের গ্রুপগুলাতে, মানে ওই ছাত্রলীগের গ্রুপগুলাতে, তুমি এলাকায় থেকো না, তোমার বাসায় থেকো না। আমি বললাম কেন? বলে যে প্রত্যেকটা ইউনিটে খোঁজ তোমাদের আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে, মানে কারা কারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা ছাত্রলীগের ইউনিট, মানে আমি ধরেন মুগদা আমার বাসা, তো মুগদার ইউনিটে তোমার নাম দিয়ে দেওয়া হচ্ছে, তোমার বাসায় হামলা হবে, তুমি বাসা থেকে চলে যাও, তোমাকে পুলিশ এসে উঠাই নিয়ে যাবে। তখন আমি আর বাসায় থাকতে পারিনি। তখন আমি, আমার বন্ধু রুদ্র ছিল, রুদ্রর বাসায় ছিলাম, প্রত্যন্ত অঞ্চল নন্দীপাড়ার কোনো এক চিপায়। ও নন্দীপাড়াতে ছিলেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আশেপাশে পানি আর পানি, মাঝখানে একটা বিল্ডিং, তো ওইখানে আমরা ছিলাম। ওইখান থেকে আইসাই আমরা আর কি এই বনশ্রীতে 19 তারিখের পরে আর কোনো ইয়া ছিল না, যে যার মতো আসছে, তখন কেউ কারো নির্দেশনার জন্য অপেক্ষা করে নাই। তখন রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করছে লকডাউনের সময়। আচ্ছা হ্যাঁ, এটা কেউ স্বীকার করুক আর না করুক, রাজনৈতিক দলগুলো না, রাজনৈতিক দলের ছাত্ররা, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ওরা কিন্তু ওদের দলের জন্য নামে নাই, ওরা দলের আইডেন্টিটি নিয়েও নামে নাই। তো এই যে কর্মী ছিল শিবির, ছাত্রদল বা ইউনিয়নের, ওরা নামছে বামপন্থী, ডানপন্থী, মজলিস, হেফাজত, মানে যতগুলা ছাত্র সংগঠন ছিল প্রত্যেকে নামছে, ওরা কিন্তু দলের জন্য নামে নাই। এখন যদি দল এসে ক্লেম করে, এটা তাদের সাথে বেইমানি হবে, কারণ সবাই নামছে শহীদদের জন্য, শহীদরা রক্ত দিছে, এই কারণে সবাই নামছে। কেউ কারো, আমরা প্রাইভেটে পড়ি, আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কিন্তু একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, আমাদের সরকারি চাকরিও দরকার নেই, কারণ আমরা সব কর্পোরেট জবের দিকে মুভ করি, আমাদের পক্ষে পসিবল না 4 বছর প্রাইভেটের পড়াশোনা প্লাস বিসিএস এর প্রিপারেশন। এই কারণে আমরা হয়তো বিদেশ চলে যাই, না তো কর্পোরেট জব। তা আমাদের কি দরকার পড়ছিল এই কোটা সংস্কার আন্দোলনে এসে এত মানুষ নিহত হওয়া, তাই না? তো আমরা সবাই কিন্তু এঙ্গেজ হয়েছিলাম এই আন্দোলনে এথিক্স জায়গা থেকে, শহীদদের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে। তো এই যে যখন 18 জুলাই যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে, তখন সবাই কিন্তু যে একটা ধারাবাহিকতা চলে আসছে, আগামীকাল 10টায় কেউ থাকুক বা না থাকুক, আমরা স্টেজের সামনে 10টার দিকে থাকবো। তখন আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা আমাদের সাথে চলে আসতো, একসাথে মিলে আবার আন্দোলন করে আবার যতক্ষণ করা যেত টিকতাম, পরে আবার দৌড় দেওয়া যে যার মতো বাসায়, আবার পরের দিন যতটুকু টিকা যেত টিকতাম, আবার বাসায়। আচ্ছা, একটা জিনিস আমরা একটা ভিউ দেখেছিলাম, হ্যাঁ, সিনেমার মতো, হলিউডের সিনেমার মতো, যে প্রচুর আর্মির গাড়ি, সাজোয়া গাড়িগুলো, পুলিশ র্যাবের গাড়ি ভরা, বোর্ডে হেলিকপ্টার যাচ্ছে, ওই সময় তো ওই রাস্তারই ভিউ ছিল, রামপুরার ওই রাস্তারই ভিউ ছিল, ওখানে পুরা রাস্তা জুড়ে হচ্ছে আর্মির যে বিটিভির ওইখানে, বিটিভির সামনের রাস্তাটা জুড়ে, হ্যাঁ, আপনার ওই সামনের জায়গাটাই। একটা সেম টাইম হচ্ছে আপনার যে বনশ্রী এলাকায় অনেক আমাদের যারা লোকজন আছে পরিচিত, তার থেকে শুনেছি তার উপর থেকে দেখেছে যে স্টুডেন্টকে জাস্ট গুলি করে ফেলে দিল, মাথা খুলি পড়ে গেল। এর মধ্যে কিভাবে আপনারা আসলে, আপনাদের ওই জায়গাটা একটা পুরো ওয়ার জোন ছিল, ভয়ানক স্ট্রেস, আমি স্ট্রেসে প্রচুর হামলা, আমরা ভিডিও দেখেছি যেগুলার। এর মধ্যে কিভাবে আপনারা মেনটেন করতেন, মানে কিভাবে আসতেন সবাই এইভাবে আলাদা আলাদা করে, নেট নাই, মারামারি, পুলিশ আর্মি রাস্তায় কিভাবে আসতেন? আসলে আমাদের জিওগ্রাফিক্যালি আপনি যদি দেখেন, আমাদের কিন্তু এই রামপুরা বাড্ডার যে মেইন রাস্তা, এখান দিয়ে আসা পসিবল ছিল না। আমরা সবাই বনশ্রীর ভিতর খিলগা হয়ে আসতাম, আফতাবনগরের ভিতরে আনন্দনগর হতে শুরু করে, মানে ভিতরের গলিগুলা, কারণ এত পুলিশের এত সক্ষমতা ছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ ঝামেলা করতো না, আওয়ামী লীগ বা ছাত্রলীগের স্থানীয়, যেমন আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের পতন তো 18 তারিখে হয়ে গেছে। আমাদের এলাকায় আমরা দেখেছি, আমাদের এলাকায় যেটা পান্থপথে, ওখানে ওই স্থানীয় যে ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, তার লোকজন কিন্তু পুরো এলাকা প্রতিটা মুখে মুখে লোকজন থাকতো। না, আমাদের ওইখানে এলাকাবাসীর কারণে আওয়ামী লীগ ছাত্রলীগ টিকতে পারেনি। আমাদের ওইখানে 18 তারিখের আগেই সব আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলো এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছে। 19 তারিখ থেকে আমাদের যা গণহত্যা চালাইছে সব হচ্ছে পুলিশ, বিজিবি যারা ছিল ওরাই গণহত্যা চালাইছে। এবং আমি আপনার ওই যে আমাদের যে ব্রিজ গুলা আছে আফতাবনগরে ঢুকার জন্য বনশ্রী থেকে কাঠের সাঁকোগুলা, এই সাঁকোগুলাতেও গুলি হয়েছে, সাঁকোগুলা দিয়ে মানুষ পার হচ্ছিল, ওইখানেও গুলি হয়েছে, মানে মানুষ দৌড়ায়। মানে আমাদের তো ভাই অস্ত্র নাই, আমরা তো নিরস্ত্র, মানে আমাদের অস্ত্র কি ছিল? আমাদের সর্বোচ্চ একটা লাঠি ছিল, আর আমার ভার্সিটির ব্যাগটা ছিল, আমি ব্যাগটা বুকের সামনে দিয়ে আমি হচ্ছে সামনে আগাইতাম।
হ্যাঁ, আর ওই 18 তারিখ যখন চোখের কোটায় যখন আমার লাগছে, এরপরে তো একটা কালো চশমা ছিল, কালো চশমা পরে নামতাম। ওটা তো কোনো সমস্যা হয়নি মানে না, তারপরও? হ্যাঁ, চোখে লাগে নাই আমার। হচ্ছে আপনার 5ই আগস্ট আমি ভয়ে ভয়ে আহত হয়েছিলাম, ওটা আমি পরে বলবো। হ্যাঁ, তো যখন আমাদের এই ইন্টারনেট গুলো বন্ধ ছিল, তখন কিন্তু এলাকাবাসী ওই বনশ্রী এলাকাবাসী আর কাউকে টিকতে দেয় নাই। আওয়ামী লীগ, যুবলীগ, আপনার ছাত্রলীগ, এগুলো এলাকাবাসী ঢুকতে দেয় নাই। ওখানে পুলিশকে একজন পিটায় মারছে এলাকাবাসী, মানে বিরক্ত হয়ে। আচ্ছা, এটা এটা বাচ্চা মানে মারা গেছিল পুলিশের গুলিতে ওখানে। অনেকেই মারা গেছে, একটা বাচ্চা মারা যায়নি। আচ্ছা, আপনারা যে দেখেছেন একটা ছেলেকে যে বনশ্রীর 4 তলার উপরে আশ্রয় নিয়েছিল, হ্যাঁ জি 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 জি, হ্যাঁ, ওকে কিন্তু দেখছি। পরবর্তীতে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা হ্যাঁ, করেছি। আমি এটা তো আমরাও খুঁজতেছিলাম যে আচ্ছা, এটা তো আমরা পোস্ট শেয়ার করছি। ওকে আমরা তো জানতাম না যে ও বেঁচে আছে। 4 তলার উপর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর 6 রাউন্ড গুলি করা হয়েছিল ওই ছেলের উপর। 6 রাউন্ড, হ্যাঁ। আমরা জানি ও যে উনি নিহত। হ্যাঁ, পরে আমাকে চ্যানেল 24 এর হচ্ছে এক সাংবাদিক আছেন, ওই ভাই আমাকে খোঁজটা দিছে। হ্যাঁ, হিরণ ভাই আমাকে খোঁজ দিছে যে নাইম কই আসো, উমক, ওর তো খোঁজ পাইছি, ও তো বেঁচে আছে। আমি তো বলি কি বলেন ভাই, ও বাইচে আছে। পরে সাথে সাথে ওর বাসায় গেলাম, যা পরে ওর খোঁজ খবর নিলাম। পরে ওকে আমরা একটু আশ্বাস দিয়ে আসছিলাম যে আপনি ভয় নেই, আপনার চিকিৎসার ব্যবস্থা আমরা করব। পরবর্তীতে আমরা ইস্ট ওয়েস্টে যারা ছিলাম, আমরা এই আমাদের ফ্যাকাল্টি আছেন একজন ইমরানা ম্যাম, ওনার বোন আছেন আর্কিটেকচার, ওনারা মিলে আমরা ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম। পরবর্তীতে ওনার পায়ে অপারেশন হয়েছে, ট্রিটমেন্ট যতটুকু নেওয়ার পরে ও এখন নিচ্ছে। কি অবস্থা আছে এখন? এখন আগের থেকে অনেকটা ভালো। মানে ওর সৌভাগ্যবশত ওর 6টা গুলি করছে, আমি দেখছি তো। মানে 6 রাউন্ড গুলি করছে, কিন্তু একটা গুলি ওর হাড্ডিতে লাগে নাই। আচ্ছা, মানে একমাত্র আল্লাহ ওকে বাঁচাইছে। মানে ওর গুলিগুলো হাড্ডিতে লাগে নাই, ওর গুলিগুলো হচ্ছে ধরেন কোনোটা এখান দিয়ে ঢুকে মাংস দিয়ে বের হয়ে গেছে, পায়ে দিয়ে ঢুকে পায়ের হাড্ডিতে লাগে নাই, মাংস দিয়ে বের হয়ে গেছে। ওই জন্য বড় কোনো ইনজুরি হয় না না না, কিন্তু ওর পায়ের নার্ভ গুলা নষ্ট হয়ে গেছে। তো এখন পসিবিলিটি আছে পা কেটে ফেলার, এরকম পসিবিলিটি আছে। তবে আবার আপডেট হয়তো পরবর্তীতে গেলে ওর কাছ থেকে জানা যাবে। এটা তো রামপুরা থানার পাশে ঘটনা না? রামপুরা থানা, বনশ্রী মেরাদিয়াতে। আচ্ছা, মেরাদিয়াতে দেখছিলাম। আর ভাইয়া, আপনাদের 4 তারিখে সিচুয়েশনটা কি ছিল? আমরা তো 3 তারিখে অনেক বড় একটা, আমরা সবাই মিলে হচ্ছে শহীদ মিনারে গেলাম। তো 4 তারিখে আমরা তো, আমি তো যাইনি, তো আমি বাসা থেকে যতটুকু শুনছি যে অনেক মারপিট হচ্ছিল, ছাত্রলীগ, পুলিশ, ওরা অনেক খারাপ কাজ করতেছিল। তো আপনাদের 4 তারিখের অবস্থা কি ছিল? 3 তারিখ আমাদের মার্চ টু শহীদ মিনার, 4 তারিখও আমাদের শহীদ মিনারে আমরা সবাই গিয়েছিলাম। 4 তারিখও সেম, প্রায় 50-60 হাজার থেকে 1 লাখ স্টুডেন্ট নিয়ে আমরা শহীদ মিনার দিকে মুভ করেছিলাম। আমরা আমাদের যেতে পারছিলেন? হ্যাঁ, 4 তারিখ আমাদের আপনার ছিল আমাদের, আমরা তো প্রথমে কর্মসূচি করতাম রামপুরা ব্রিজে, জি, এবং রামপুরা ব্রিজ থেকে আমরা পুরো বাংলাদেশে এই মেসেজ দিতাম যে যতক্ষণ পর্যন্ত না এই যে স্বৈরাচার হাসিনা ডাউন করতেছে, ততদিন পর্যন্ত যাত্রাবাড়িও কিন্তু একই অবস্থা, স্বাধীন হবে না। অর্থাৎ যাত্রাবাড়ি আমাদের কন্ট্রোলে ছিল, রামপুরা আমাদের কন্ট্রোলে ছিল, রামপুরা বনশ্রী। এই দুইটা এরিয়া বাংলাদেশের একমাত্র যেখানে পুলিশ, আর্মি, বিজেপি, আওয়ামী লীগ কেউ কোনো সুবিধা করতে পারে নাই। যাত্রাবাড়ির মানুষরা সারা বাংলাদেশে প্রমাণ করছে, যাত্রাবাড়ি মানে এদের কথা অনেকেই এখন বলে না, কিন্তু পুরো আন্দোলন ধরে রাখছে যাত্রাবাড়ি। ওই কাজলা, ওই দিকগুলো, যাত্রাবাড়ির যে তামে মিল্লাত, আরো কোন কোন মাদ্রাসার স্টুডেন্ট, মানে এই যাত্রাবাড়িতে যেই পরিমাণ ভয়াবহ অবস্থা ছিল। এরপরে ছিল এই যে রামপুরা বনশ্রী, উত্তরা বিএনএস, মিরপুর। তো আমরা যখন 4 তারিখ আমরা যখন মিছিল নিয়ে যাই, আমরা 3 তারিখের আমরা মিছিলটা নিয়ে গিয়েছিলাম শান্তিনগর দিয়ে, কিন্তু 4 তারিখ আমরা মিছিলটা নিয়ে গেছিলাম বাংলা মোটর হয়ে। এত ঘুরে? হ্যাঁ, ঘুরে বাংলা মোটর হয়ে যখন আমরা মিছিল নিচ্ছিলাম, তখনই এই বাংলা মোটর, এখন আমাদের যে এই বাংলা মোটরে আমাদের যে রূপায়ণের যে অফিস, এই আশেপাশে এইখানেই কিন্তু ওই দিন কারওয়ান বাজার থেকে ওই আওয়ামী লীগের না ছাত্রলীগের গুলি করতেছিল। হ্যাঁ, এবং পান্থপথের সময় যখন মারা, হ্যাঁ ওইটাই বলতেছি। আমরা যখন, আমাদের তো মিছিল অনেক, প্রায় 50-60 হাজার স্টুডেন্ট, তা আমরা মিছিল দিয়ে যখন আমরা ওই এলাকায় ঢুকলাম, তখন দেখলাম ওইখানে সংঘর্ষ চলতেছে। কিন্তু আমরা তখন বুঝতে পারতেছিলাম না এরা মানে আসলে কারা, মানে আমরা বুঝতেছিলাম না এখানে আওয়ামী লীগ আছে না কে আছে। পরে আমরা একটু আগাইলাম, আগায় দেখি যে না, ওইখানেও স্টুডেন্ট। তো
তো স্টুডেন্টরা তখন আমাদের বলতেছিল যে এখানে আপনারা দাঁড়ান, আমাদের উপর হামলা হচ্ছে, বাংলা কারণ বাজারের ওইখান থেকে গুলি হচ্ছে, আপনারা এখানে আপনারা অবস্থান করেন, আপনারা ওইদিকে চলে যান না। কিন্তু তখন আমাদের শাহবাগে কর্মসূচি ছিল। তো তখন আমরা কি করলাম, একটা অংশ শাহবাগ পাঠিয়ে দিলাম, আর একটা অংশ ওই বাংলা মোটরের ওইখানে স্টে করলো, এবং ওইখানেই ওই দিন ব্যাপক গোলাগুলি হয়েছিল। মানে সারা বাংলাদেশের সব আওয়ামী লীগ মনে হয় গায়েব হয়ে গেছিল, কিন্তু ওই আওয়ামী লীগগুলা, এই কারওয়ান বাজার বাংলা মোটরের যে আওয়ামী লীগগুলা ছিল ওগুলা ওইখানে শেষ পর্যন্ত অস্ত্র নিয়ে ফাইট করছে। হ্যাঁ, এর জন্য আমরা বললাম যে আমরাও বেরোতে পারতেছিলাম এই কারণে, এবং আমরা নিজেরা দেখছি যে বিশাল একটা গ্রুপ গেল, এবং তারপরে সম্ভবত আপনার গ্রিন রোড যে পান্থপথ সিগন্যাল, ওখানে সম্ভবত একজনকে মেরে ফেলা হয়েছিল। এটা আমরা শুনেছিলাম, কিন্তু মারামারি গোলাগুলির আওয়াজ আমরা পাচ্ছিলাম রাস্তা থেকে। তো পরে আমরা শাহবাগে চলে যাই। শাহবাগের সন্ধ্যার দিকে আমার মনে আছে কারফিউ না কি জারি হওয়ার কথা, এরকম একটা রব উঠছিল সন্ধ্যা বা রাতের দিকে। রাতে কারফিউ জারি হয়ে গেছিল অলরেডি আমার মনে হয়, সন্ধ্যায় তখন নিউজ হয়েছিল। তখন আমাদের কথা হচ্ছে তাড়াতাড়ি আমাদের মেয়েরা যারা আছে ওদেরকে বাসায় পাঠাতে হবে। তখন বাসায় যেতে পারতো। হ্যাঁ। তারপর আমরা যে দেখলাম যে আপনার ওই যে এলাকা ব্লক রেট দিচ্ছিল। হ্যাঁ, ওগুলো তো আপনাদের বন্ধু বান্ধব সহপাঠীদের লকডাউনের ভিতর দিছিল, এখন নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, আমার বন্ধু রুদ্র, ওরে ব্লক রেট দেওয়া লাগে না, ওরে এমনি ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, ও আপনার ইয়াতে ছিল, আপনার ওই যে কি বলে ওটাকে, আরামবাগ। আচ্ছা, আরামবাগে ছিল, ও কিছুই করে না, জাস্ট ওর সাথে মোবাইলটা দেখছে। মোবাইল, ও দেখেন পুলিশ কত চালাক, ওর মোবাইলে ও করছে কি ফেসবুক সব আনইনস্টল করে রাখছে। হ্যাঁ, মানে আমাদের প্ল্যান সবসময় এটা করতাম, আমরা মোবাইলে সব আনইনস্টল করে বাসা থেকে বের হইতাম, ঢুকে আবার ইনস্টল করতাম, কারণ ফেসবুকে ঢুকলে তো আমরা কট। পুলিশ করছে কি, ওর মোবাইল ঢুকে প্রথমে দেখছে যে কোনো অ্যাপসই নাই। পুলিশ তো বিশ্বাসযোগ্য না, বলে তুই পড়স ভার্সিটিতে, তুই ফেসবুক চালাস না, এটা আমাদের বিশ্বাস করতে বলস। পরে ওর মোবাইল নিয়ে গুগল প্লে স্টোরে গেছে, যা ফেসবুক ইনস্টল করছে, ইনস্টল করে ওর নাম্বার দিয়ে ওখানে ঢুকে এরপরে ওরা ধরছে। মানে এমন একটা অবস্থা ছিল, মানে 1971 সালে ছিল যে দেখতো যে কে মুক্তি বাহিনী, আর 2024 সালে দেখছে যে কে ছাত্র। অর্থাৎ ইফ ইউ হ্যাভ আইডেন্টি কার্ড ইউ আর কালপ্রিট। এইভাবে আমাদেরকে ধরা হয়েছিল। 5 তারিখে আমরা হচ্ছে দুপুরের মানে শুরুর দিকেই 12টা-1টার দিকে আস্তে আস্তে জানতে পারলাম যে শেখ হাসিনা পালায় যাচ্ছে। তো তখন এক্সাইটমেন্টটা কেমন ছিল, প্লাস অনেক জায়গায় হচ্ছে আবার, যেমন উত্তরাতে আমি যতটুকু শুনছি গুলাগুলি হচ্ছিল অনেক, রামপুরাতেও রাত পর্যন্ত গোলাগুলি হয়েছে। তো ওইখানে মানে ওখানে যে মিক্স বলতে গেলে একরকম তো মিক্স ফিলিংস ছিল। কি অবস্থা ছিল আপনাদের? আসলে 5ই আগস্ট সকালে আমি ছিলাম, আদনান ভাই ছিল, রুদ্র ছিল, আমরা সবাই রিক্সা দিয়ে বনশ্রীতে আসছিলাম প্রথমে সকাল 9টায় আসার পরে আমরা 700 বোতল পানি কিনছিলাম ওখানে, 700 বোতল পানি কিনে রাখছিলাম। তো আমরা ভ্যানওয়ালা পাচ্ছিলাম না, যে কে এই পানিগুলো স্ট্রেসের সামনে নিবে। তখন আমরা ওইখানেই পানিগুলো রেখা আমরা স্ট্রেসের সামনে আসার চেষ্টা করলাম। তা আইসা দেখলাম যে কোনো ওয়ে নাই ঢোকার, মানে বনশ্রী থেকে ওই কাঠের সাঁকোগুলো পার হওয়ার কোনো ওয়ে নাই। মেরাদিয়া বাজারে গেলাম লাস্ট, আমরা মেরাদিয়া বাজারে গিয়ে দেখলাম ওইখানেও পুলিশ, মানে ছাত্র দেখলেই ধরতেছে। তখন আমরা ঘুরে একদম আফতাবনগরের শেষ মাথা দিয়ে কাঠের সাঁকো আছে একটা, কাঠের পোল বলে, ওই কাঠের সাঁকো দিয়ে আমরা ঢুকলাম আফতাবনগর। ঢুকার পরে 5 তারিখ সকালবেলা, তখন 9টা বাজে, তখন আসুন্না ফাউন্ডেশনটা যে আফতাবনগর, ওইটার সামনে এসে দাঁড়াইলাম আমরা। তখন ঝিঝি বৃষ্টি পড়তেছে। তখন আমরা তখন 8 জন ছিলাম, আমি, রুদ্র, আদনান, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সিফাত, শাহরিয়ার, ইকরা আর একটা মেয়ে, আর আমার ডিপার্টমেন্টের 3টা মেয়ে, প্রিয়ন্তী ছিল, আরো 2টা মেয়ে ছিল। এই মোটামুটি 8-10 জন আমরা ছিলাম। আমাদের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার ছিল, রোহিণী জাকারিয়া ঐশী ম্যাম, মানে একজন ফ্যাকাল্টি ছিল আমাদের সাথে। 5ই আগস্ট কিন্তু মানে কারফিউর দিন, মানে ওই দিন কারফিউ ভাঙতে হবে, ওই দিন আমাদের সাথে ফ্যাকাল্টি ছিল, ইংলিশ ডিপার্টমেন্টের একজন ম্যাডাম ছিল। আমরা 8 জন তখন আমরা আসুন্না ফাউন্ডেশনের সামনে দাঁড়ায় আমরা ভাবতেছি যে কি হইল, আর তো সম্ভব না, কেউই নাই, মানে এখন তো আর পসিবল না, কারণ কারফিউ কিভাবে ভাঙবো? টিভি গেটের সামনে দেখি মিলিটারির বহর সাজানো, ইস্ট ওয়েস্টের সামনে পুলিশ বিজিবির বহর সাজানো, ব্র্যাকের সামনে সিরিয়ালে পুলিশ,
মানে কেউই ঢুকতে পারতেছে না কোথাও। কিন্তু তখন অকল্পনীয় কিছু ঘটনা ঘটলো। কি ঘটলো? 9:30 বাজে, তখন বৃষ্টি পড়তেছে, মাথা নষ্ট আমাদের সবার। কিন্তু আমাদের কথা হলো আজকে আমরা যেভাবেই হোক কারফিউ আমাদের ভাঙতে হবেই। হয়তো আমরা কারফিউ ভাঙবো, নয়তো আমরা এখানেই থাকবো, কিন্তু আমরা বাসায় যাব না। 9:30 তখন বাজে। তখন কি করলাম, আমি, আদনান ভাই, রুদ্র, আমরা সবাই মানে এলোমেলো ভাবে দৌড়ানো শুরু করলাম। আপনার আফতাবনগর এই বিভিন্ন ব্লক আছে, ব্লক এ, ব্লক বি, ব্লক ডি। হ্যাঁ, অবাক করার বিষয়, আমরা প্রত্যেকটা ব্লকে যাই দেখি 4-5 জন মানুষ দাঁড়ায় আছে। মানে প্রত্যেকটা ব্লকে 1-2 জন, মানে সব চোরের মতো দাঁড়ায় আছে, একজন আরেকজনের দিকে তাকাইতেছে। এখন আমিও সাহস পাচ্ছিলাম না এরা যে জিজ্ঞেস করতে যে ভাই আপনি কি স্টুডেন্ট নাকি অন্য কেউ। হ্যাঁ, রিস্ক তো, মানে রিস্ক, কে ছাত্রলীগ কে তা তো জানি না। সাহস করে যে জিজ্ঞেস করলাম যে ভাই আন্দোলন? হ্যাঁ 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 ভাই ভাই, এই যে আমরা এক হয়ে গেলাম। ভাই কোন দল? ও সংকোচ ফিল করতেছে বলতে, পরে বলছে ভাই ছাত্র দল। হ্যাঁ হ্যাঁ ভাই আসেন আসেন আসেন। আর মাদ্রাসার স্টুডেন্ট ওদের তো চিনাই যায়। হ্যাঁ, এরপরে ভাই কি, ভাই জামাত না কি? হ্যাঁ 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 ভাই আমরা এক। এইভাবে জিজ্ঞেস করে করে দলীয় আইডেন্টিটি নিয়ে কথা বলতো। হ্যাঁ, তো তখন তো আমাদের আওয়ামী লীগ বাদের সবাই সবাই, একসাথে। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। তো আমরা এইভাবে জিজ্ঞেস করতাম ভাই কি। এভাবে আমরা পুরো আফতাবনগর আমরা ঘুরলাম। ঘুরে আমরা ওইখানে প্রায় 1 থেকে 150 মানুষ জড়ো হয়ে গেলাম। তখন বাজে 9:30 কি 10টা বাজে। 1 থেকে 150 মানুষ। তখন ইম্পেরিয়ালের স্টুডেন্ট আসলো, ইম্পেরিয়াল স্টুডেন্টের পোলাপান আসলো। তখন আমরা হাঁট শুরু করলাম। আমাদের তো টার্গেট ইউনিভার্সিটির সামনে জায়গাটা দখল করা, ইস্ট ওয়েস্টের সামনে দখল করা। এর আগে আমাদের আরেকটা গ্রুপ, ওরা অলরেডি ইস্ট ওয়েস্টের সামনে যা দাঁড়ায় গেল। এর আগে আমাদের একবার ধাওয়া দিছে, একদম সকালে ইস্ট ওয়েস্টের সামনে একবার ধাওয়া দিছে। তো ধাওয়া খেয়ে আমরা ওই যে সব স্ক্যাটার 4-5 জন বিভিন্ন ব্লকে দাঁড়ানো। এরপরে যখন 10টা তখন বাজে, 10টার দিকে আমরা প্রায় 150 থেকে 200 মানুষ নিয়ে মিছিল নিয়ে ইস্ট ওয়েস্টের সামনে ঢুকলাম। ওইখানে আরো 50 জন ছিল, এক হয়ে গেলাম। এই যে আমরা ইস্ট ওয়েস্টের সামনে দখলটা নিয়ে নিলাম। তখন এই আমরা 200 মানুষ দাঁড়ায় গেছি। এই 200 মানুষের সাথে 10 মিনিটের মধ্যে 1000-2000 মানুষ হয়ে গেছে। এবং ওই 5 তারিখ সকালে তখন 10:30 কি 11টা বাজে। 10:30টার দিকে এই আপনার ওই যে আমাদের যে আফতাবনগর গেটটা, ওই গেটের সামনে সিরিয়ালে পুলিশ দাঁড়ায় আছে, এপিসি নিয়ে আসছে। তো আমাকে চিনে, মানে আমি যেহেতু এখানকার সমন্বয় ছিলাম, আমাকে ওই ওসি চিনে। তো ওসি কত খারাপ, ও আমাকে ডাকতেছে দূরের থেকে আমাদেরকে, মানে আমাদের বিষয়টা হয়েছিল 4 আগস্টে, কিন্তু ওদেরকে আমরা প্রায় 100 পুলিশকে বাঁচাইছিলাম 4 আগস্ট। আচ্ছা, 4 আগস্ট যখন 4 আগস্ট তো কোনো গোলাগুলি হয়নি। 4 আগস্ট যখন এই 50,000 স্টুডেন্টের মাঝখানে 40-50 জন পুলিশ পড়ে গেছিল, ওদেরকে আমরা সেফলি নিয়ে পুরো থানা পর্যন্ত দিয়ে আসছি। ওই ওসি ওই পুলিশগুলাই 5 আগস্ট আমি সামনে দাঁড়ায় আছি, আমার পিছনে সব স্টুডেন্ট, আমার সাথে ইউআইউর ছিল, জেহাদুল্লাহ ভাই ছিল, হৃদয় ছিল, ইস্টের আদনান ভাই ছিল, সাদিক ভাই ছিল, আরো অনেকে ছিল। আমরা সবাই সিরিয়ালে দাঁড়াইছিলাম। এই যে এখানে পুলিশরা, আমি হাত দিয়ে এভাবে বলতেছিলাম দায়িকা, ওরা আমাকে চিনে, ওই থানার যে ওসি বাড্ডার যে দায়িত্বরত, ওনাদের বলতেছিলাম যে আমি আসতেছি, আমি আপনাদের সাথে কথা বলি। কারণ এর আগে 4 তারিখ 3 তারিখ ওদের সাথে কথা হয়েছিল। আমি যে এভাবে কথা বলতাম, 3 তারিখও যে কথা বলতাম, ওনারা বলতো আজকে আমরা গুলি টুলি কিছু করবো না, তোমরা এখানেই থাকো, ভাঙচুর যাতে না হয়। পরে আমিও বলতাম ঠিক আছে, কোনো ভাঙচুর হবে না, আপনারা ওইখানেই থাকেন। এইভাবে কিন্তু ওদের সাথে আমার কথা হইতো। 5 তারিখ ওরা কি করলো, আমাকে, আমি যখন সামনে গেলাম একদম ধুম করে গুলি শুরু করলো। হ্যাঁ, কোনো ওয়ার্নিং নাই, ধুম করে গুলি শুরু করলো। আর আমাদের সাথে তো মেয়ে, ফ্যাকাল্টি, টিচার সবাই দৌড়। তো আমি জাস্ট কোনো রকম আমার চোখগুলো এভাবে ধরলাম, আমার এই মাথার সিরিয়ালে, হ্যাঁ এখনো আছে কয়েকটা, এই যে এখানে আছে, ধরলে ফিল করা যায়, মাথার পিছনে আছে। তো সিরিয়ালে আমার পুরো কপাল ঝাঁঝরা হয়ে গেল। হ্যাঁ, 3-4টা স্প্রিন্টার 10-15টার মতো মাথায় টোটাল ঢুকলো। এরপরে আমি চোখ ধরে আমি পিছনে ফিরলাম। পিছনে ফিরার পর আমি দিলাম দৌড়। আর আমাদের স্টুডেন্ট, মেয়ে, ফ্যাকাল্টি সব একসাথে দৌড়, সবার গায়ে স্প্রিন্টার। পরে তো পিট মিট ঝাঁঝরা হয়ে গেল, যেহেতু সামনের সারিতে ছিলাম। হ্যাঁ, তো এরপরে আমরা করলাম কি, প্রত্যেকটা ইয়াতে ঢুকে গেলাম, গলিতে ঢুকে গেলাম। কিন্তু ওটা কিন্তু আমাদের আটকাইতে পারে নাই। আমরা গলিতে ঢুকে গেলাম। ওই গলিতে ঢুইকা ওই আহত অবস্থায় আমরা সবাই আবার ওইখানে আসলাম। আপনি ওভাবেই ছিলেন? না, হ্যাঁ ওইভাবেই ছিলাম। পরে আমি দেখলাম যে না, আমার আর মানে হইতেছে না। তখন আমার প্রায় মানে অনেক রক্ত বের হয়ে যেতেছে মাথা দিয়ে, এখান দিয়ে গড়ায় গড়ায় রক্ত বের হচ্ছে। তো পরে আমি একটু মানে বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম যে এখন আর সম্ভব না।
পরে আমাকে ওইখানে আপনার একজন ছাত্র দলের একজন আছে নাম কাউসার, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওই কাউসার ভাই আমাকে এসে ধরলো। উনি আমাকে আন্দোলনের থেকে চিনছে, যে আন্দোলনে আমি নেতৃত্ব দিচ্ছি ইস্ট ওয়েস্টের। পরে উনিকে এসে আমাকে ধরলো, ধরে আমাকে নাগরিক হসপিটালে নিয়ে ভর্তি করলো। পরে আমি ওইখানেই ভর্তি। পরে আমি একটা কয়টার দিকে, আমি মনে হয় 1টা বা 1:30টার দিকে, তখন আমি মানে আমার সবকিছু মোটামুটি ট্রিটমেন্ট করে আমি দাঁড়াইছি। দাঁড়ায় পরে বের হয়ে এসে শুনলাম যে সামনে নাকি সেনাবাহিনী নাকি বক্তব্য দিবে বা এরকম একটা নিউজ শুনতেছিলাম। এরপরে আমি এটা শুনে পরে আমি দৌড়ে গেলাম আবার। হ্যাঁ, আমি কিন্তু তখন আহত, আমার মাথা মুথায় ব্যান্ডেজ করে দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে আপনার ইস্ট ওয়েস্টের সামনে যে দেখি যে পুরো তুলকালাম, মারামারি হচ্ছে, তুলকালাম, মানে এত মানুষ, আমি খুশি। আচ্ছা, মানুষ এত মানুষ, সকালে আমরা যেখানে 5-6 জন ছিলাম, হ্যাঁ সেখানে এত মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায়, আমরা তো শিওর বিজয় নিশ্চিত। তখন এই মিছিল নিয়ে শুরু করলাম শাহবাগের দিকে যাওয়া। ওই অবস্থাতে, ওই আহত অবস্থাতেই, হ্যাঁ ওই আহত অবস্থায় শাহবাগের দিকে যাওয়া, ঘেরাও 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 হবে, গণভবন ঘেরাও হবে, গোপালগঞ্জের গোপালী আর কত দেখাল জ্বালাইবি, মানে এই স্লোগানগুলা দিয়ে। হ্যাঁ, এই তখন আমরা যাত্রা শুরু করলাম। তখন আমি আর টিকতে পারলাম না, আমি গণভবন পর্যন্ত যেতে পারি নাই, আমি পর্যন্ত গেছি, আপনার শাহবাগ পর্যন্ত গেছি। যাওয়ার পরে আমার সাথে সাদিক ভাই ছিল, সাদিক আল আরমান, তো উনি আমারে ধইরা পরে বাসায় পাঠাই দিছে, মানে আমি তখন আনকনশাস হয়ে যেতেছিলাম। পরে ওই শাহবাগে পর্যন্ত আমার যাওয়া। এরপর আমি কোনো রকম বাসায় এসে পরে হাসপাতালে গেলাম ট্রিটমেন্ট নিয়ে, বাসায় যাই। আর তো ওই 10 দিন পরে আমি বাসায় ঢুকছি। ওই দিন, আচ্ছা 10 দিন না, সরি 12 দিন পরে। ভাষার মানুষের মধ্যে আপনার জন্য হ্যাঁ যোগাযোগ, আমাকে তো গালি, আই হায়, প্রতিদিন গালি খেতে হয়েছে। হ্যাঁ, পরে 5ই আগস্ট যখন আমি বাসায় ঢুকলাম, মানে এলাকায় বুক ফুলে আমি ঢুকছি এভাবে, হাতে হ্যান্ডমাইক ছিল, দেশ স্বাধীন স্বাধীন বলে বুক ফুলে এলাকায় ঢুকছি। মানে এলাকায় তো আমি ঢুকতে পারি নাই ছাত্রলীগের জন্য। বাসায় ঢুকার পরে আমার দাদি ছিল, আম্মু ছিল, সবাই আমার এদের কান্নাকাটি। হ্যাঁ, আর আমার শরীর দেখে তো ওনাদের কান্নাকে দাওয়ায় আমি বলতেছি আমার তো কিছু হয় নাই, আমি তো ঠিক আছি, আমি খাইছি ঠিক আছে। মানে আমার শরীর পুরো একদম কেমন দেখা যায় না, ছোট ছিটে মাথায় ব্যান্ডেজ পুরা, মানে আমার ধরে এরা কান্নাকাটি, আরে কি করতে গেলি এই সেই। আমার তো সেই মজা লাগতেছিল যে এই হাসিনা নাই। হ্যাঁ, তো এই ছিল আপনার 5ই আগস্টের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই আপনারা যে আন্দোলন করলেন, স্টুডেন্টরা সবাই ছিল, আসলে সবার সাপোর্টই ছিল, কিন্তু এই ভার্সিটি ফ্যাকাল্টি শুরু থেকে কোনো রকম আপনাদেরকে ঝামেলা তো মনে করেন, উল্টা আরো সাপোর্ট দিয়েছে আপনাদের ভার্সিটির ফ্যাকাল্টিরা? আমাদের কিছু ফ্যাকাল্টি যারা আওয়ামী লীগের দোসর ছিল, প্রেতাত্মা ছিল ভিতরে, তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিমোটিভেটেড করার চেষ্টা করছে। বাট অনেক ফ্যাকাল্টি যারা আমাদের সাথে রাজপথে ছিল, তারা আমাদেরকে ইন্সপায়ার করেছিল। আচ্ছা, আরেকটা জিনিস শোনা যায়, সেটা হচ্ছে যে এখন বলে আর কি, হ্যাঁ, যে এজেন্সিরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, বাইরের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা, তারা এই আন্দোলনে তাদের অনেক ইনপুট ছিল। ডেফিনেটলি রয়ের ছিল, এটা তো পুরো হাসিনা রেজিমেই ছিল, এটা আমরা দেখেছি। কিন্তু আপনাদের আন্দোলনে আইএসআই বা সিআইএ, হ্যাঁ, এদের অনেক প্রভাব ছিল, এবং বলে যে এই ধরনের, যে আপনারা এতদিন বাইরে বাইরে ছিলেন, যে ধরনের পানি খাওয়া দাওয়া যে লেগেছে, এইসব যোগান দিচ্ছে বা পুরা দেশ থেকে, এইসব ব্যাপার কথাগুলো। আচ্ছা, এটা একদম, এটা আসলে কাল্পনিক চিন্তা ভাবনা। আমি আপনাকে জাস্ট এইটুকু কথা বলি, আমার একটা সমস্যা হয়ে গেছিল এই আন্দোলনের কারণে। সেটা হচ্ছে আমার এই আপনার পাকস্থলী না কি বলে, ওইখানে আপনার হচ্ছে ঘায়ের মতো হয়ে যেতেছিল। আচ্ছা, কারণ কেন হয়েছিল? কারণ আমরা সকালে খাইতাম, সকালেও খাইতাম না, একদম রাতের 10টা বাজে যায় বাসায় যে ভাত খেতাম, আর সারাদিন পানি খেতাম। আমার এমনও আছে, আমি আপনাকে জাস্ট লিটারালি বলি, আমি 20 লিটার পানি খেয়েছি সারাদিনে, কিন্তু একবারও আমি হচ্ছে ওয়াশরুমে যাইনি। ওই মাথায় আসে না, কারণ ওই পানিগুলো আমার গায়ে দিয়ে বের হয়েছে, গরম ছিল তখন। হ্যাঁ, খিদা লাগে নাই। আপনি যেখানে আপনার প্রাণ সংশয়, সেখানে আপনার খিদা লাগবে কিভাবে? আর আমাদের যে পানি, ড্রাই ফ্রুট, আপনার এই যে বিস্কিট বুস্কিট, এগুলো আমাদেরকে ওই এলাকাবাসী আইসা দিয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন সিনিয়র ভাইয়েরা, ওনারা আমাদের জন্য 700 বোতল 800 বোতল পানি দিয়ে গেছে। এবং এই আন্দোলনে আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেখি, এই যে আমাদের আন্দোলনের পরের 1 মাস পরে শহীদি মার্চ হলো না, প্রায় অনেক মানুষ, লাখখানিক মানুষ হয়েছে। এই শহীদি মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কত টাকা খরচ হয়েছিল জানেন? 17,000 টাকা। মানে 1 লাখ মানুষকে এই নিয়ে একটা শহীদি মার্চ করার জন্য 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছে। কেন টাকা খরচ হয় নাই? কারণ এই আন্দোলন বা এই প্রেক্ষাপট, এই ব্যানার
এখানে কেউ টাকার জন্য আসে নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে। জি। আমি আমার বাসা থেকে আমার টিউশনির টাকা, আমার মোবাইল কেনার জমানোর টাকা, সব টাকা আন্দোলনে শেষ হয়ে গেছে। কি কারণ আমরা সবাই ইচ্ছায় স্বপ্রণোদিত ভাবেই কিন্তু এই আন্দোলনটা অংশগ্রহণ করছিলাম। আমি যে বাসায় ছিলাম না 10 দিন, আমার বন্ধু রুদ্রের বাসায় ছিলাম, ওর আম্মু আমাকে রান্না করে খাওয়াইতো রাতে এবং আপ্যায়ন করে খাওয়াইতো। আমি তোমার এখনো টিউশনি করেন, টিউশনি করেই আপনার যাবতীয় খরচ মেটান। আচ্ছা ভাইয়া, এখন তো আমরা স্বাধীন দেশ পেয়েছি, তো ভবিষ্যতে চিন্তা ভাবনা কি এটা নিয়ে? আমার প্ল্যান যদি ভবিষ্যতে বলতে যাই, আসলে আমার সবসময় এটা ইচ্ছা ছিল যে দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি, দেশকে সার্ভ করা। আই অলওয়েজ ওয়ান্টেড টু সার্ভ মাই কান্ট্রি। এবং আমি 2 বার আইএসএসবিতে অংশগ্রহণ করেছিলাম এয়ারফোর্সের। আনফর্চুনেটলি আই গট রেড কার্ডস, এই কারণে আমি এয়ারফোর্সে জয়েন করতে পারিনি। বাট তারপরও আমার ওই ভিতরে আকাঙ্ক্ষাটা আছে যে আমি যেখানে অপরচুনিটি পাবো দেশকে সার্ভ করবো, এবং এটা আমার সবচেয়ে বেস্ট অপরচুনিটি আমি এখন পেয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মাধ্যমে আমি যদি দেশকে সার্ভ করতে পারি, তার মানে আমার ভবিষ্যতের যে আমার এইম, সেই এইমটা কিন্তু আমি অলরেডি আমি জায়গাটা পেয়ে গেছি এইমের জন্য। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি গণমানুষের নেতা হব, আমি মজলুমদের নেতা হব, আমি প্রত্যেকটা মানুষের সাথে মিশবো, প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে, প্রত্যেকটা উঠানে গিয়ে গিয়ে উঠান বৈঠক করব, একজন রিক্সাওয়ালা কি চায় সেটাও জানবো, একজন কর্পোরেট অফিসার কি চায় সেটাও জানবো। অর্থাৎ আমি সবার সাথে মিশে, বাংলাদেশের মানুষের সাথে মিশে আমি ওই মানুষদের মধ্যে থেকে একজন হতে চাই। অর্থাৎ যাকে সব মানুষ ভালোবাসবে এবং সব মানুষ চাইবে যে সে যাতে তাদেরকে রিপ্রেজেন্ট করে। আসলে এমনই হওয়া উচিত সবার, দেশের জন্য করা অনেক বড় বিষয়। আর হোপফুলি আমরা তোমার ফিউচারে ভালো কিছু আমরা দেখতেছি, আশা করি এটা তুমি যেভাবে ভাবতেছো ওইভাবে আগাও, আমাদের সবার দোয়া রইলো। থ্যাংক ইউ।